ম্যাম, হ্যাঁ বলেন, শুনছি। আমাদের ক্লাস কি শুরু হয়েছে না আরেকজন ক্লাস শেষ হয়েছে? 4টা পর্যন্ত যাদের ক্লাস শেষ, আপনাদের শুরু। ম্যাম, তাহলে আপনি 10 মিনিটের জন্য ব্রেক দেন, আপনি ফ্রেশ হয়ে আসুন। না লাগবে না, প্রয়োজন নেই। আজকে আমি লাঞ্চ করেছি, পারফেক্ট টাইমে লাঞ্চ করতে পেরেছি। ভেক্টর ফাইল, আচ্ছা। ফার্স্ট ক্লাসে আমরা বলেছিলাম, কোশ্চেনটাকে কে করেছে আমি একটু তাকে দেখি। কে বলেছে? সালা। আচ্ছা, ফটোশপে যে কাজগুলো করবেন সেগুলোকে আমরা রাস্টারগ্রাফি বলি, আর ইলাস্ট্রেটরে যে কাজগুলো করবেন সেগুলোকে আমরা ভেক্টরগ্রাফি বলি। তো রাস্টারগ্রাফি আর ভেক্টরগ্রাফির মধ্যে পার্থক্য কী? ফটোশপে আপনি ইমেজ করেন, লোগো ডিজাইন, বিজনেস কার্ড, ফ্লেয়ার বা ওয়েব টেমপ্লেট, যেটাই করেন না কেন সবগুলোই কি হবে? রাস্টারগ্রাফিতে আসবে। বাট আমরা চাইলে সেটাকে কি করতে পারি? হাই রেজুলেশন দিতে পারি। আসেন একটু স্ক্রিনটা শেয়ার করি। ফটোশপ তো অন করাই আছে, রেড নিয়ে তো চলে যাই। ডকুমেন্ট নেওয়ার সময় যখন আমরা রেজুলেশন দিয়ে নিচ্ছি 70:300 কেন দিচ্ছি? এই জিনিসটার মধ্যে কোনো প্রবলেম আছে? 72 দিয়ে নিচ্ছি, যেতে আমার সাপোজ ওয়েবসাইটে ইমেজটা যাবে, আমার হচ্ছে মানে ডিজিটাল কোনো পোর্টালে যাবে, তো হচ্ছে ইমেজের সাইজ বলতে কি যে কত এমবি বা কেবি হচ্ছে, এটা যাতে ছোট হয় এই জন্য আমরা রেজুলেশন কম করে দিই। আবার হাই রেজুলেশন দিচ্ছি, প্রিন্টে যাবে, অথবা মাঝে মাঝে আমরা কি করব, হাই রেজুলেশন দিয়ে আমাদের নিজেদের ইমেজকে আমরা হাই রেজুলেশন দিয়ে এখানে ডকুমেন্টটা নেব, যে 300 দিয়ে নেব, তাহলে কি হবে, ইমেজটা অনেক সুন্দর হবে। আর আমরা যখন ইমেজ এডিট করব নিজেদের ইমেজ এডিট করব। তো আমি একটা ডকুমেন্ট নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পরে এখানে একটা শেপ ক্রিয়েট করি, সাপোজ এইটা। তো আমি কি করেছি, একটা আমাদের যে ন্যাশনাল ফ্ল্যাগ সেটা অ্যাড করলাম। এইটাকে আপনি জুম করেন, জুম করতে করতে একটা সময় আসবে, দেখেন আমি জুম করছি, রাস্টার গ্রাফিকগুলো হচ্ছে এই যে এরকম বর্গাকার, ক্ষুদ্র, স্কোয়ার, বক্স নিয়ে কি করছে তারা, এগুলোকে কি বলে, যে বর্গাকার যে ঘরগুলো দেখা যাচ্ছে এগুলোকে বলা হচ্ছে পিক্সেল। এই বর্গাকার ক্ষুদ্র ক্ষুদ্র পিক্সেল নিয়ে রাস্টার গ্রাফিক ক্রিয়েট করা হয়, যে কারণে আপনার ফটোশপের যে ইমেজগুলো সেগুলোকে আমরা যত জুম করি তত কি হয়, ফেটে ফেটে যায়, এরকম অনেক ইমেজ দেখি না, যে জুম করছি সেটা কি হয়ে যাচ্ছে, ফেটে ফেটে যাচ্ছে। বাট যদি সেটা ভেক্টরগ্রাফিতে করা হয়, মানে হচ্ছে আপনি যদি ইলাস্ট্রেটরে কাজ করেন যতই জুম করেন না কেন সেটা ফাটবে না। তো ফটোশপেও এরকম আছে। ফটোশপে হচ্ছে আপনি যখন রেজুলেশন বেশি দিচ্ছেন বা কম দিচ্ছেন, অথবা সেভ করার সময় আমরা যখন ফাইলে গিয়ে সেভ করি, সেভ অ্যাজ, এরপরে এই যে জেপিজিতে সেভ করার সময় একটা প্যানেল আসে, এই প্যানেলটাতে যদি আমরা ম্যাক্সিমাম করে দিই প্লাস পিছনের রেজুলেশন যদি হাই থাকে, তাহলে কি হবে, ওই ইমেজটা অনেক জুম করার পরেও কি হবে না, বেশি ফাটা, মানে পিক্সেলগুলো অতটা বোঝা যাবে না। সো ভেক্টরগ্রাফি কী করে, ডট ডট ডট, কলমের জাস্ট ডট ডট দিয়ে আমি যদি এখন এখানে একটা
আমি সেম কাজটাই যদি করি যে ডট ডট দিয়ে দিই, এইভাবে আমি স্কোয়ার বক্সে ডট দিয়ে দিয়ে একটার পর একটা ডট দিয়ে যদি একটা লাইন ক্রিয়েট করি, সাপোজ আমি এইভাবে এইভাবে একটা ডট একটার পর একটা ডট দিয়ে কী করলাম, লাইন ক্রিয়েট করলাম, মানে সরল রেখা ক্রিয়েট করছি, এটাও একটা লাইন হচ্ছে। আবার আমি যখন ডট ডট দিয়ে ফোটা 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 দিয়ে লাইন ক্রিয়েট করব, সেটাও একটা সরল রেখা হবে। বাট এটার মধ্যে কি হবে, এটাকে যদি আমি জুম করি কোনো একটা সময় ছবিটা কি হয়ে যাবে, ফেটে ফেটে যাবে এবং পিক্সেলগুলোকে দেখা যাবে। কিন্তু ভেক্টরগ্রাফিতে ওই পিক্সেলগুলো দেখা যায় না, কারণ ভেক্টরগ্রাফি হচ্ছে ডট ডট নিয়ে কাজ করে। একদম খুব সিম্পল একটা উদাহরণ, আপনি পিক্সেল লিখবেন যে লো রেজুলেশন ইমেজ, হাই রেজুলেশন বা ভেক্টর ইমেজ লিখবেন, রাস্টার ইমেজ, ভেক্টর ইমেজ। রাস্টার ইমেজগুলো যত জুম করবেন দেখবেন ফেটে ফেটে যাচ্ছে, আর ভেক্টর ইমেজগুলোকে জুম করলে দেখবেন ওইটা একদম সুন্দর, কোনো ফাটেনি, পারফেক্টভাবে আছে। কেমন আছেন সবাই 54 ব্যাচের? আচ্ছা, আপনি ভালো আছেন ম্যাম? আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনাদের জন্য কিছু বিশেষ তথ্য আছে। তথ্য হলো লাস্ট ডেটে তো আমাদের ভিডিও গেল, কারেন্টের জন্য চলে গেল, তাই হচ্ছে আমি প্রত্যেক ব্যাচে বলে রেখেছি যে আপনারা কি করবেন, স্ক্রিন ক্যাপচার দিয়ে রাখেন। আমি আজকে অলরেডি 2-3টা ক্যাপচার দিয়ে রেখেছি, আমার পিসি হ্যাং হয়ে যাচ্ছে, যে বোকামি হয়েছে। আসলে সলভ করা যায়, বাট ওই যে ওই দিন মিটিংয়ের মানে কারেন্ট চলে গেলো। দেখেন এমন একটা ইস্যু হলো, ওই দিনই আমার ভিডিও হারিয়েছে এবং ওই দিন মিটিংয়ে সেম কথাটাই উঠেছে যে এটা হয় কি, এই ভিডিওগুলো অফিসে জমা দেওয়ার পর অফিস থেকে আবার আইসিটিতে চলে যায়, মানে ওদেরকে এগুলো প্রোভাইড করতে হয়। এই যে ক্লাস যে হচ্ছে, ক্লাসের প্রমাণই হচ্ছে এটা। এখন আপনার ভিডিও নেই, স্ক্রিনশটও নেই, তাহলে কিভাবে প্রমাণ হবে যে ক্লাসটা নিয়েছি? আপনারা ক্লেম করবেন, ওকে ঠিক আছে। আচ্ছা, সেটা পরের কথা। তো ওইটা কাটাতে পেরেছি, বলেছি ভাইয়া যে আসলে মিস্টেকলি হয়ে গিয়েছে। তো আপনারা ট্রাই করবেন যে ব্যাগকে একটু স্ক্রিন ক্যাপচার দিয়ে রাখার জন্য। আর আরেকটা কথা এসেছে, সেটা হচ্ছে যে আইসিটি থেকে বলা হয়েছে যে প্রত্যেকটা স্টুডেন্ট যারা যারা ক্লাস করছে মিনিমাম 5 মিনিটের জন্য লাইভে থাকবে। এইভাবে যে স্টিল পিকচার দেওয়া থাকবে না, লাইভে থাকবে, এবং যখন যে কথা বলবে তাদেরকে লাইভে কথা বলতে হবে যাতে বোঝা যায়। তো আমরা এখন আজকে যদি না করি, আমরা নেক্সট ক্লাস থেকে যেটা করব, শুরুতেই যখন আসছি সবাই মোটামুটি তো 10 মিনিটের মতো আমাদের হয়ে যায়, মানে সবাই আসতে থাকে, কথা বলা হয়, তারপরে 10-15 মিনিট পরে গিয়ে আমরা ক্লাস শুরু করি, রাইট? তো আমরা ওই ফার্স্টের দিকে 10-15 মিনিট একটু সবাই ভিডিওটা অন করে রাখবো, সবাই সবার মতো দিয়ে কথা বলবো। এটা ক্যাপচার হয়ে গেলে পরে আমরা ক্লাসের সময় হাইড করে নিলাম, নো প্রবলেম। যদি আইসিটি থেকে বলা হয়েছে যে সবাই অনলাইনে মানে ভিডিওটা অন করা থাকবে, কারো ভিডিও অফ থাকবে না, শুধু মিউট করা থাকবে, কথা বোঝা যাবে না, কারণ একজন কথা বললে আরেকজন যদি বলে প্রবলেম হয়। বাট এটা আর কি মিনিমাম করা হয়েছে 5 থেকে 10 মিনিট, মানে আমাদের যে ট্রেনাররা, সরি প্রজেক্ট ম্যানেজার, তারপর আমাদের বস যে উনি বলেছেন যে মিনিমাম 10 থেকে 5 মিনিট করবে। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে, মানে যখন বলা হয়েছে যে অনেক আপুরা আছে যারা আসলে ভিডিওতে লাইভে থাকতে চাচ্ছে না, তখন আর কি স্যার বললো আচ্ছা ওকে, তাহলে এক কাজ করো, 10 থেকে 15 মিনিট করে 10 থেকে 5 মিনিটের মধ্যে করতে পারো, এর মধ্যে রাখো। তারপরে আরেকটা ইস্যু ছিল, কারো একজনের কোশ্চেন ছিল ঈদের ছুটি কবে হবে, এরকম কিছু একটা কোশ্চেন কার ছিল? আচ্ছা, যেহেতু অনলাইনে ক্লাস করছি, ঈদের কোনো ছুটি নেই, অনলাইনে ক্লাস করছেন, আপনি কি বাড়ি যাবেন, গ্রামে যাবেন? আচ্ছা, ওকে। তো সেক্ষেত্রে হচ্ছে মেবি আমাদেরকে 4 থেকে 5 দিনের ব্রেক দেওয়া হবে, সেটা এখনো শিওর না। ওটা ঈদের 2 দিন আগে হয়তো বা জানানো হবে, 2-3 দিন আগে জানানো হবে। এমন হতে পারে যে ঈদের আগে 2 দিন, ঈদের দিন, আবার ঈদের পরে 2 দিন, এরকম 5 দিন হতে পারে। 4 থেকে 5 দিন আমরা ব্রেক পাবো। তারপরে আরেকজনের কোশ্চেন, হ্যাঁ কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ, আমাদের কোনো প্রবলেম নেই।
আচ্ছা ওকে, আরেকজনের কোশ্চেন ছিল পরীক্ষা হবে কিনা, কে করেছিল? ম্যাম আমি। তো আপনার জন্য সুখবর, আপাতত পরীক্ষা হচ্ছে না, মানে বড় কোনো পরীক্ষা অফিস থেকে নেওয়া হচ্ছে না। এটা মনে হয় ওই দিন ভাইয়াও, সাকলাইন ভাইয়া বলেছিল যে না ওইভাবে পরীক্ষা নেওয়া হবে না, বাট আমি যে ক্লাস টেস্টগুলো নিচ্ছি আপনি এগুলো অ্যাটেন্ড করতে হবে, তা না হলে তো আমি বুঝতে পারবো না যে আপনি ভালোভাবে শিখছেন কিনা। তো এদের পর থেকে আপনি যে ভিডিওগুলো আছে ভালো করে দেখেন, প্র্যাকটিস তো করতে পারছেন না, ল্যাপটপ চলে আসলে প্র্যাকটিস করেন, বাট আপনাদের পরীক্ষাটা হচ্ছে আর্নিং করে দেখাতে হবে। আপনাদের টোটাল ক্লাস 50টা 200 আওয়ার্স। এই 50টা ক্লাস শেষ হয়ে যাওয়ার পর ভাববেন না যে আপনাদের কাজ শেষ, এলইডিপির সাথে আপনাদের যোগাযোগ নেই, এটা ভাবা যাবে না। আপনাদেরকে যেটা করতে হবে, আপনারা যদি মনে করেন যে 50টা ক্লাসে আমার কোনো কিছু শেখা হয়নি, আমার আরও ক্লাসের প্রয়োজন, ওকে ফাইন, আমরা অবশ্যই আপনাকে সেই সাপোর্ট দেব। আপনি যতদিন না আর্ন করছেন এস্টাবলিশ হয়ে, আর্নের হচ্ছে 4টা অপশন এসেছে। ফার্স্ট অপশন, আপনাকে $100 আর্ন করে দেখাতে হবে, $100 আর্ন করতে হবে, অথবা 10টা রিভিউ আনতে হবে, অবশ্যই ব্যাড রিভিউ না, যেমন স্টার মার্ক 5 স্টার যে বলে, 5 স্টারে বা 10টা ভালো রিভিউ থাকতে হবে। এই দুইটা সেকেন্ড অপশন। থার্ড অপশন হচ্ছে যদি আপনি লোকাল মার্কেটের কথা বলেন, লোকাল মার্কেটে হচ্ছে আপনাকে কোনো একটা কোম্পানিতে জব নিতে হবে, মিনিমাম 8,000 টাকা স্যালারি, 8,000 টাকা স্যালারি, হ্যাঁ লোকাল মার্কেটে। তো লোকাল মার্কেটে আপনাকে মিনিমাম 8,000 টাকা স্যালারিতে জব নিতে হবে, এবং সেটা আপনাকে 3 মান্থ এক্সটেন্ড করতে হবে। 3 মাসের ওই যে তারা যে পেমেন্ট করেছে আপনাকে, সেই পেমেন্ট মানে স্যালারি যে পেমেন্ট, সেটার স্ক্রিনশট সহ আপনি যে ওখানকার এমপ্লয়ি, ওইটার একটা প্রুফমেন্ট জমা দিতে হবে। আর চতুর্থ অপশন হচ্ছে, আপনি বললেন যে না আমি কোথাও জব করব না, আমি কিছু করবো না, আমি উদ্যোক্তা হব, আমি নিজে কিছু করব, মার্কেট প্লেসে কাজ করব না, আমি লোকাল মার্কেটে কাজ করব, অন্যের কাজ করে দেব। সেক্ষেত্রে হচ্ছে আপনার নিজের নামে একটা ট্রেড লাইসেন্স থাকতে হবে, যে আপনি মার্কেটের লোকাল মার্কেটের যে কাজগুলো করছেন আপনার নামে একটা ট্রেড লাইসেন্স থাকবে, সেই ট্রেড লাইসেন্সের কপি জমা দিতে হবে। 4টা অপশন, এই 4টার মধ্যে যে কোনো একটা ফুলফিল করবেন, আপনার আর্নিং, মানে এখন তো আমরা লার্নিং প্রসেসে আছি, শিখছি, এরপরে হচ্ছে আর্নিং করে দেখাবেন, কারণ আপনার প্রকল্পের নামই হচ্ছে লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট। আপনি শিখছেন, শিখে আর্নিং করে দেখাবেন, আপনি আর্ন করবেন $100 পর্যন্ত, মানে 8,000 টাকা যেটা, ওই পর্যন্ত করার পরে আপনি যদি এলইডিপিকে বলেন টাটা বাই বাই, ওকে নো প্রবলেম, আপনি যেতে পারেন। তারপরে যদি মনে করেন না আমি এলইডিপির সাথে থাকবো, আরও কিছু শেখার আছে, আপনি থাকতে পারেন। তো 4টার মধ্যে আমার মনে হয় এই যে লাস্টের যে ট্রেড লাইসেন্স, এটা আসলে একটু ঝামেলা আপাতত আমাদের জন্য। জবটা হয়তো বা হইতে পারে যদি আমরা ভালো যে ক্লিপিং বা ইমেজ এডিটিং বা বিজনেস কার্ড, মানে এটা হইতে পারে ইলাস্ট্রেটর শেখার পর, এটা আমি গুরুত্ব দেব। 3 মাস যেহেতু হচ্ছে আমাদের 50টা ক্লাস 2 মাস, এরপরে হচ্ছে আরও 2 মাস আর্নিংয়ের জন্য, টোটাল 6 মাস হাতে ধরা আছে। তো আপনি 2 মাসে শিখে গেলেন, আর ধরেন 1 মাস প্র্যাকটিস করলেন, পরবর্তী 3 মাস জব করে পেমেন্টটা দেখালেন, ওকে। আর মার্কেট প্লেসটা আমি মনে করি বেটার আপনাদের জন্য। তো এই 4টা জিনিস হচ্ছে আমি কি কোনো একটা ফুলফিল করতাম না, মানে একটা সার্টিফিকেট পাবো এরকম কোনো কিছু রাইট, আপনি শিখছেন, ওইটার যে কোনো একটা ফুলফিল করবেন, আপনাকে সার্টিফিকেট দিয়ে দেবে আইসিটি। আর আরেকটা হচ্ছে, এই কথাটা আমার মাথায় এসেছে যে কিছুক্ষণ আগে যে ক্লাসটা হচ্ছিল 52 ব্যাচের একজনের প্রবলেম হয়েছে, এটা মনে হয় আমি আপনাদের সাথে শেয়ার করিনি। যেমন কেউ তো আমাকে কোশ্চেন করলেন না যে আপু আপনার অ্যাকাউন্টটা একটু দেখান তো, মানে আপনার যে অ্যাকাউন্ট বা এটা কেউ আমাকে করেননি কোশ্চেন। আমি যখন কোর্স করেছি তখন আমার মেন্টর মানে আমাদেরকে বলেছিল যে একটা পিসিতে একটা অ্যাকাউন্ট, একটা আইপি অ্যাড্রেসের আন্ডারে একটা অ্যাকাউন্টই হবে, অন্য কোনো অ্যাকাউন্ট করা যাবে না, তাহলে ব্যান্ড হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এরপরে সে এইটাও বলেছিল যে এই যে আমরা যে ব্রডব্যান্ডের লাইন ইউজ করি, যে আপনি এক ব্রডব্যান্ডের লাইন থেকে যদি অন্য ব্রডব্যান্ডের লাইনে চলে যান, তাহলে হচ্ছে আপনার প্রবলেম হতে পারে। বাট আমার কোনো, হ্যাঁ
এইগুলো লজিক্যাল মনে হচ্ছে। না, হ্যাঁ আমিও এটা বিশ্বাস করি না, কারণ আমি অ্যাকাউন্ট করার পর অলরেডি 4টা ব্র্যান্ড মানে চেঞ্জ করা হয়েছে। আমার বাসা শিফটিং করার পরে আমি যখন মোহাম্মদপুরে ছিলাম তখন একটা ইউজ করেছি, এরপরে মিরপুর 2 নম্বরে যখন ছিলাম তখন একটা ছিল, এখন আবার আরেকটা ব্র্যান্ড ইউজ করছি। সো আমার মনে হয় এটা না, বাট পিসির ক্ষেত্রে এটা প্রবলেম হবে, বিকজ ওখানে হচ্ছে আমাদের যেমন ফোনের আইএমই নাম্বার থাকে, সবারই তো ফোনের আইএমই নাম্বারগুলো আলাদা আলাদা। তো আপনি যখন আপনার পিসিতে আপনার অ্যাকাউন্ট দিয়ে আপনার একটা ভ্যালিড ইমেল আইডি হতে হবে, ভ্যালিড ইমেল আইডি দিয়ে যখন অ্যাকাউন্টটা খুলছেন, তো ওইটা তো হচ্ছে ফাইবার বলেন, ফ্রিল্যান্সার বলেন বা যেটাই বলেন, ওরা ক্যাপচার করে নিচ্ছে। সাপোজ আমি ফাইবারে একটা অ্যাকাউন্ট করলাম, ও তো ক্যাপচার করে নিল যে এই কম্পিউটারে মানে এই ডেস্কটপ থেকে বা এই অ্যাড্রেসটা থেকে এই অ্যাকাউন্টটা করা হয়েছে। সেম অ্যাড্রেসে যদি আপনি অন্য একটা অ্যাকাউন্ট করতে চান, এটা মনে হয় ব্যান হওয়ার সম্ভাবনা থাকে, কারণ অলরেডি এই 52 ব্যাচের একজনের মানে এই প্রবলেমটা ফেস করছে। মানে সে কী প্রবলেম বলতেছে যে আপু হচ্ছে না, এই প্রবলেম হচ্ছে। তখন আমি হঠাৎ আমার মনে পড়লো যে আপনি কি এরকম কিছু করেছেন যে এর আগে আপনার কোনো অ্যাকাউন্ট ছিল, তো সেক্ষেত্রে কি আপনি নতুন অ্যাকাউন্ট করেছেন? সে বললো হ্যাঁ আপু, আমার আগে অন্য একটা অ্যাকাউন্ট ছিল, আমি নতুন করেছি। তো ওনাকে আমি সময় দিয়েছি, আমি 7:30টার পরে ওনার অ্যাকাউন্টটা মানে বলেছি যে আমি তাহলে 7:30 আজকে সন্ধ্যা 7:30টার পরে আপনার সাথে পার্সোনালি দেখবো আপনার অ্যাকাউন্টে কী প্রবলেম, আশা করি এই প্রবলেমটা সলভ করতে পারবো। বাট আমার মনে হচ্ছে ইস্যুটা এটাই হয়েছে, তার একটা অ্যাকাউন্ট ছিল, সে আবার আরেকটা অ্যাকাউন্ট করেছে। তো সেম, হ্যাঁ কিছু একটা করেছে, প্রবলেম কিছু একটা হয়েছে। এখন ক্লাসের মধ্যে আসলে আমরা আজকে যে টপিকটা দেখবো ওয়েব টেমপ্লেট, 2 দিনে কভার করতে পারবো কিনা জানি না, হয়তো বা 3 দিন এক্সটেন্ড হতে পারে। সেই জন্য আমি ক্লাসে দেখলাম না, আমি বলেছি আচ্ছা ক্লাসের বাইরে আমি আপনাকে নক দেবো। তো আমরা ট্রাই করব যে একটা পিসি দিয়ে একটা আইডি খোলার জন্য, আর ভ্যালিড যে ইমেল আইডি থাকবে একটা ইমেল আইডি যেন হয়, অন্যটা যেন না হয়। আর এমনটা কখনো করবো না, সাপোজ আপনি কোথাও গিয়েছেন, আপনার ফ্রেন্ডের ল্যাপটপ আছে বা কম্পিউটার ডেস্কটপ আছে, বসে পড়েছেন যে দেখি তো আমার ফাইবারে কোনো রিকোয়েস্ট এসেছে কিনা, বায়ার কোনো নতুন কোনো অফার এসেছে কিনা একটু চেক করি, আপনার অ্যাকাউন্ট খুলে বসে থাকবেন। কোনো প্রয়োজন নেই, বেড়াতে গিয়েছেন বেড়াতে যান, বাসায় এসে নিজের পিসি দিয়ে করবেন। নিজের ফোনে একটা ইমেল আইডি দিয়ে যেহেতু করা, ফোনে আমাদের ইমেলগুলো কি নিজেদেরই থাকে, তো নিজেদেরটা নিজেরাই রাখবো, আশা করি অন্যটা করবো না। ম্যাডাম একটা ইমেল আইডি দিয়ে সবগুলো খোলা যাবে না? হ্যাঁ, আপনি অন্য অন্য অ্যাকাউন্ট করতে পারবেন, নো প্রবলেম। যেমন ইমেল ধর আমার বাসাতে দুটো কম্পিউটার আছে, অফিসে একটা কম্পিউটার আছে, কিন্তু ইমেল আইডি আমার একটাই, আমি একটা ইমেল আইডি দিয়ে একটা কোম্পানির অ্যাকাউন্ট খুললাম। আমার বাসাতে কিভাবে দেখাবো, এই যে দেখেন, আমার বাসাতে আরেকটা পিসি আছে, ওই যে দেখা যায়। জি ম্যাডাম, ওই আমি তো দেখি না, আচ্ছা যাই হোক। আচ্ছা, তো আমি ওই পিসিতে কি করি, ওই পিসিতে হচ্ছে আমার অ্যাকাউন্ট খুলেছিলাম 2017 সালে, 2017-এ। তো ওইটা ছাড়া এই যে আমি যে এখন যেটাতে আপনাদের ক্লাস করাচ্ছি, এইটাতে কিন্তু এখনো অ্যাক্টিভ করিনি। বলতে পারেন মনের ভয় বা কিছু, যে যদি ব্যান হয়ে গেল বা যদি কিছু হয়ে গেল। যেমন গ্রাফিক রিভার একটা সাইট দেখিয়েছিলাম, গ্রাফিক রিভারে আপনি কোনো কাজ আপলোড করছেন, মানে তাদের থেকে ওটাকে ভেরিফাই করে নেবেন। আপনার কাজটা যদি আপলোড হয়ে যায়, তাহলে হচ্ছে আপনি সারা বছর জুড়ে ওখান থেকে একটা অ্যামাউন্ট পেতেই থাকবেন। বাট ওরা কিন্তু সহজে আপনাকে অ্যাপ্রুভ দিবে না, আপনার ওখানে অনেক রুলস অ্যান্ড রেগুলেশন থাকে। আর আপনি যেই সাইটে অ্যাকাউন্ট করেন না কেন, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ আপনারা অ্যাটলিস্ট টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো পড়ে নেবেন। এখন আমাকে কোশ্চেন করেন টার্মস অ্যান্ড কন্ডিশন কোথায় পাবো? ম্যাডাম টার্মস এন্ড কন্ডিশন কোথায় পাবো? আপনি হচ্ছে ওই ওয়েবসাইটে ঢুকেন, যদি তাও না পারেন গুগলে গিয়ে সার্চ দিয়ে দেখেন যে freelancer.com এর টার্মস অ্যান্ড কন্ডিশন, রুলস অ্যান্ড রেগুলেশন কি কি। আল্লাহর দোহাই লাগে পড়েন, পড়ে একটু রিসার্চ করেন, তারপরে অ্যাকাউন্ট করেন। এই যে আমরা রিসার্চ করি না, পড়ি না, জানি না যে কয়টা অ্যাকাউন্ট করা যায়, কিভাবে কি অ্যাকাউন্ট করে বসে থাকি, তাহলে কিন্তু হবে না। সব কিছু ভালো করে জেনে শুনে তারপরে হচ্ছে আপনারা কি করব,
কাজগুলো করব, যে আসলে কি কি রুলস বলছে তারা, কি কি মেনে চলতে হবে। কোনো একটা ইস্যু দেখা গেলো আমার অ্যাকাউন্ট ব্যান হয়ে গেল, আমার অ্যাকাউন্ট কেন ব্যান হলো, আমার অ্যাকাউন্টে কেন কাজ করা যাচ্ছে না, কেন আমার রেস্ট্রিক্টেড করে দিল, আমাকে কেন ব্যাড রিভিউ দিল, এই যে ইস্যুগুলো জন্য, ছোট ছোট ইস্যুর জন্য। হ্যাঁ, নিগার তখন কানাকাটি, ওই দিন কান্নাকাটি শুরু করেছে যে আমার কি জানো ওটার নাম কি, মাস্টার কার্ড, মানে আমার কার্ড থেকে টাকা কাটবে কিনা, কি করবো আমি, এই না সেই না, তো অনেক ইস্যু আছে। টাকা কেটে নিচ্ছি 10 টাকা, ম্যাডাম বিপদ ম্যাডাম, অনেক ভেবে চিন্তে পাঠাতে হবে। হ্যাঁ, ঠিক আছে, অনেক কথা হলো, চলেন আজকে ক্লাস শুরু করি। আজকের ক্লাসে শুধু বকবকি হবে, কারণ আমরা আজকে শুধু বেসিকগুলো শিখবো। ওকে, আমরা আজকে কি ডিজাইন দেখবো? ম্যাডাম আমরা কি ইউএক্স ডিজাইনও করব আপনার সাথে? নো, আমি ইউএক্স ডিজাইন পারি না, আমাকে দেখে কি ডেভেলপার মনে হয়? ম্যাডাম আপনি যে ভার্সাটাইল। না, আমি ইউএক্স, আমরা ইউএক্স করবো না, আমরা শুধু ইউআই করব। আর ইউআই ডিজাইন শুধু একটা দিয়েই করে না, ইউআই এর জন্য অনেকগুলো সফটওয়্যার আছে। সার্চ দিয়ে দেখবেন গুগলে যে ইউআই ডিজাইন কী কী সফটওয়্যার দিয়ে করা হয়। যারা ইউআই ডিজাইন শিখে তারা ফটোশপও আগে শিখতে হয়, যে আপনি ফটোশপ দিয়েও করতে পারবেন এবং অন্যান্য আরও অনেকগুলো সফটওয়্যার আছে ওগুলো দিয়েও করতে পারবেন। তো আমরা ফটোশপ দিয়ে শিখবো ইউআই ডিজাইন। ইউআই ডিজাইন খুব বড় একটা পার্ট, 1 পেজের হলে ওকে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই, মাল্টিপল পেজের হলেই তখন দফা রফা হয়ে যায়। চলেন, আমাকে কেউ বলেন ওয়েবসাইট, ওয়েব টেমপ্লেট কি, কেউ একজন বলেন। নিগার বলেন ওয়েব টেমপ্লেট কি? ম্যাডাম ওয়েব টেমপ্লেট হচ্ছে একটা প্রি ডিফাইন করা টেমপ্লেট, যেখানে ওরা সব ডিজাইন করেই দিবে, আমি শুধুমাত্র এটা কাস্টমাইজ করতে পারবো। আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি শুধু সেটা কাস্টমাইজ করতে পারবো, টেমপ্লেট চেঞ্জ করতে পারবো না। ঠিক আছে, কাছাকাছি। আবির কিছু বলবেন? আশরাফুর? আমার কাছে মনে হয় kind of a design of a website in an outlook থেকে আমার। হ্যাঁ, আবিরেরটা আমি অ্যাকসেপ্ট করলাম। মানে ওয়েব টেমপ্লেট বলতেই আমরা যেটা বলছি যে আমি একটা ওয়েবসাইট বানাবো, তার একটা ডেমো ডিজাইন আমাকে ক্লায়েন্ট কি বলবে যে ডেমো ডিজাইন করে দিতে হবে, যে কোথায় কি হবে, কেমন হবে, ওই ডিজাইনটা করে দেওয়া হবে। ওইটাকে কাস্টমাইজ কে করবে? নিগার ডেভেলপার করবে। আসলে মেইনলি কাজটা ডেভেলপারের বেশি, বাট ডেভেলপারের কাজের যাতে সুবিধা হয় সেজন্য ফার্স্টে কার কাছে যেতে হবে? আপনার আমার মতো গ্রাফিক ডিজাইনারের কাছে যেতে হবে, যে অথবা ইউআই ডিজাইনারের কাছে যেতে হবে যে আমাকে একটা ওয়েব টেমপ্লেট ডিজাইন করে দাও। তো এই ওয়েব টেমপ্লেট ডিজাইন করতে গেলে আমাদেরকে কিছু নিয়ম মেনে চলতে হবে, কিছু অপশন আছে মানতে হবে। যে আমি চাইলেই, সাপোজ এতদিন আমরা যে ডিজাইনগুলো করে এসেছি, চাইলেই আমি লোগোটাকে ডানে বসাতে পারবো না বা বামে বসাতে কোথায় বসালে পারফেক্ট হবে, এরপরে আমার ইমেজগুলো সাইজ কি কতটুকু হবে, কোন জায়গার লেখাটা কেমন হবে, মানে কোথায় বসাবো, কি করব, এই জিনিসগুলো জাস্ট একটু আমাকে ডিজাইন করে দিতে হবে ডেভেলপার এটা ডেভেলপ করার জন্য। ডেভেলপার কাজের সুবিধার জন্যই ইউআই ডিজাইনটা করা হয়। তো কি দিয়ে শুরু করব ভুলে গেছি, সকাল থেকে একই কথা বক বক করছি, কারোটায় আগে বলছি কারোটায় পরে বলছি। চলেন আগে একটা ওয়েবসাইট দেখে আসি। সবাইকে একই জিনিস দেখিয়েছি, আপনাদেরকেও সেম জিনিস দেখাই। এলইডিপি ওয়েবসাইট নামে একটা ওয়েবসাইট আছে, চলেন এটা দিয়ে দেখাই, সহজ বেশি তাই ফার্স্টেই কঠিনটাতে যাচ্ছি না। একটা ওয়েবসাইট চলে এসেছে। কি ওয়েবসাইট? এলইডিপির ওয়েবসাইট এসেছে, লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্টের। এই ওয়েবসাইটটা হচ্ছে 1 পেজের। আমি মাউসটাকে আমি বলছি এটা কত পেজ অ্যাডের ইয়েতে চলে গেছে ম্যাডাম।
কেন আপনার এমনটা মনে হলো? হ্যাঁ, আপনি কি 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 বলেন? আমি তো না, আমার মনে হচ্ছিল টুথপেস্ট অথবা টুথব্রাশে অ্যাড হচ্ছে। আচ্ছা, আমার ওয়াইফ মনে হয় হ্যাপি ফেস আছে সবার হ্যাপি ফেস, এই যে হ্যাপি ফেস, হ্যাপি ফেস। আমিও হাসছি, আমারও হ্যাপি ফেস, যদিও দেখতে পাবেন না, ভিডিওটা আপনারা আছে। আচ্ছা, আমরা এখন যে পেজটা দেখতে পাচ্ছি, সরি ওয়েবসাইটটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে সত্যি তো বলছেন? না না, সব ক্লোজ আপ না, বৃষ্টি হচ্ছে। তো এটা হচ্ছে ওয়ান পেজের ওয়েবসাইট। কিভাবে বুঝলাম? আমি যখন স্ক্রল করে নিচের দিকে যাচ্ছি, দেখেন পুরোটা এক পেজের এসেছে। তো একটা ওয়েবসাইটে 3টা পার্ট থাকবে। ফার্স্ট পার্ট হচ্ছে হেডার, মানে হেড থাকবে, বডি থাকবে, আর কি থাকবে, ফুটার থাকবে, পা থাকবে। হেডার, বডি, ফুটার। আমরা এখানে হেডার কাকে বলছি? এই যে ফার্স্ট যে অপশনটা দেখতে পাচ্ছি, এই অপশনটাকে হেডার বলছি। পরের এই সম্পূর্ণ অপশনটাকে বলছি বডি। তারপরে এই যে নিচের এই অপশনটা, এই নিচের অপশনটাকে কি বলছি? ফুটার বলছি। তো এখানে আসেন, যাই একটু ভিডিওটা অন করি, আবার যদি মনিটরিংয়ে চলে আসে বলবে কি কি ব্যাপার ম্যাডাম, কই ম্যাডামকে দেখা যায় নাকি। তো হেডার বুঝলাম, বডি এবং ফুটার। তো এটা ওয়ান পেজের কেন বলছি? আমি এখন হোমে আছি, সাপোজ আমি কোর্সের উপরে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে দেখেন কোর্সটা যেখানে আছে ওখানটা চলে এসেছে। এরপর আমি নিয়মাবলীতে ক্লিক করি, নিয়মাবলী যেখানে আছে ওই জায়গাটা চলে এসেছে। জিজ্ঞাসিত প্রশ্নাবলী আমি যখন ক্লিক করব এই জায়গাটা চলে আসবে। যোগাযোগে চলে যাই, যোগাযোগের পার্টটা চলে আসবে। দ্যাট মিনস এটা হচ্ছে ওয়ান পেজের। বা কিছু কিছু ওয়েবসাইট আছে যে এই হোমে যাওয়ার পর, হোম থাকলো, কোর্সে যাওয়ার পর কোর্স রিলেটেড যেই যে কোর্সগুলো আছে ওই কোর্সগুলো কি করে এখানে শো করে। তো এটা হচ্ছে হেডার অথবা মেনু বার। আমরা ওই যে ফটোশপে যেমন বলে আসছি মেনু বার, সেম এজ মেনু বারও বলা হয়। এটা যদি মেইন মেনু হয় তাহলে কোর্সের উপরে যাওয়ার পর যে পরবর্তীতে সাপোজ গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, ডিজিটাল মার্কেটিং এই রিলেটেড যদি আসতো তাহলে সেগুলোকে বলতাম সাব মেনু। নিয়মাবলীতে যাওয়ার পর যদি ওইরকম অপশন আসতো বলতাম সাব মেনু। এখন আমি যখন যেটাতে যাচ্ছি সরাসরি ওই পেজটা একই পেজ থেকে জাস্ট উপর নিচে স্ক্রল করে চলে আসছে। এটাকে ডেভেলপারের ভাষায় বলা হয় স্ট্যাটিক ডিজাইন, ওয়ান পেজ ডিজাইন। আমরা ওয়ান পেজ ডিজাইন বলছি, আর ডেভেলপারের ভাষায় কি বলা হচ্ছে এই ডিজাইনটাকে? স্ট্যাটিক ডিজাইন বলা হচ্ছে। যদি এটা অনেকগুলো পেজের হতো সেটা কিভাবে বুঝতাম? যে আমি কোর্সের উপরে ক্লিক করার সাথে সাথে এই পেজটা ভ্যানিশ হয়ে যাবে, নতুন একটা পেজ আসবে। দেখি একটা পেজে যাই। কারো কি ওয়েবসাইটের নাম আছে? কোন একটা ওয়েবসাইটের নাম বলেন তো আবির। এই দাঁড়াল, খুবই হ্যাং করবে আমার পিসি। কিছুক্ষণ আগে হ্যাং করে ওর মাথা ঘুরে রাখছে। চলেন প্রথম আলোতেই চলে যাই। আমি প্রথম আলোর পেজে চলে এসেছি। তো এই ফার্স্টের উপরের পার্টটাকে আমরা সেম কথা বলবো, এটা হচ্ছে হেডার। আর যদি একদম নিচে চলে যাই দেখেন সব পেজের একই কাহিনী। একদম নিচে, এটা আরও লোড নিচ্ছে। নিচে যাওয়ার পর এই প্রথম আলোর কি করবে, তাদের যেই অ্যাড্রেস আছে বা লোকেশন আছে সবগুলোকে সে দেখিয়ে এটাকে আমরা ফুটার বলছি। এই জিনিসটাকে যে ব্ল্যাক কালারের দেখেন কালারটাই আলাদা থাকে, এটাকে আমরা ফুটার বলছি। তো এখানে আসার পর এই যে বাংলাদেশে ক্লিক করি। বাংলাদেশ রিলেটেড যত ঘটনা আছে সে শুধু সেটাই শো করবে। ওকে, আবার বাংলাদেশে যাওয়ার পর দেখেন আরো সাব ক্যাটাগরি আছে, এগুলোকে আমরা সাব ক্যাটাগরি বলছি। আরে
প্রত্যেকটা সাব ক্যাটাগরি আছে। আন্তর্জাতিকে যখন ক্লিক করছি তখন আবার আরেকটা পেজ চলে আসছে, এখানে শুধু আন্তর্জাতিক খবরগুলোই ছাপা হবে। এবং এই আন্তর্জাতিক খবরের মধ্যেও কি আছে, প্রত্যেকটা যেমন আলাদা আলাদা কান্ট্রিজে সেটা সে শো করছে। মতামত, খেলা, বিনোদন, উত্তর আমেরিকা খেলাতে চলে যাই। ম্যাম আপনার অ্যাড ব্লকার ইউজ করা লাগবে। অ্যাড ব্লকার নাই আপনার সেই জন্য এরকম। ব্লকার ইউজ করতে আপনি নিজে ভিডিওতে করবেন, আপনি অ্যাডসেন্স করবেন কি করে? আমার এগুলো চিন্তা করে আগে থেকে পাচ্ছি। আপনি তো নিজে আচ্ছা, জানেন আমি এত ওয়েবসাইটে করি না, বুঝতে পারবেন। চুপ 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 চুপ। আমাদের কিন্তু সময় আজকে, আমি যেটা টার্গেট করেছি আজকে সময়ের মধ্যে যতটুকু শেখাবো। ম্যাডাম আমাদের তো একদিন টাইম দিতে হবে গল্প করার জন্য, আমরা কেউ কাউকে দেখি না। আমি কালকে কোনো কাজ করি নাই, কালকে রিল্যাক্স। ল্যাপটপ সেটআপ দেওয়ার প্রোগ্রাম ইনস্টল করার 1.1 সেকেন্ড পরে আমি প্রথমে অ্যাড ব্লকার ইনস্টল করি। সেটাই। আমি অ্যাড ব্লকার নেই না, কারণ কি আমি হচ্ছে দেখি অ্যাডগুলোর মধ্যে কিন্তু অনেক ডিজাইন থাকে। এই যে বুঝতে পারবেন। আবার টাকার থলি নিয়ে নামছেন গার্দিওয়ালা, বুঝতে পেরেছেন? টাকার থলি নিয়ে সাবধানে থাকেন। আপনারা যদি অ্যাড বন্ধ করে দেন তাহলে টাকা পাবো কোথায় আমরা? আচ্ছা, পারবেন না যে কোথায় কোনটা ভালো। তাহলে প্রত্যেকটা হচ্ছে আবার সাব ক্যাটাগরি। আমাদের তো মেইন একটা মেইন মেনু আছে, আবার প্রত্যেকটা সাব ক্যাটাগরি আছে। তো বিষয়টা ওইটা না, বিষয় হচ্ছে দেখেন আমি যখন যেটাতে ক্লিক করছি প্রত্যেকটা পেজ কিন্তু আলাদা আলাদাভাবে আসছে। এই যে দেখেন খেলা, প্রথম আলো, প্রত্যেকটা পেজ আলাদা আলাদা আসছে। আমাদের এখানে যেটা ছিল একটা পেজের মধ্যেই সব। সো আমরা এটাকে কি বলছি, ওয়ান পেজ ডিজাইন বা ওয়ান পেজ ওয়েবসাইট অথবা স্ট্যাটিক ডিজাইন। বাট যখন এরকম বিভিন্ন পেজের হবে তখন সেটাকে বলা হচ্ছে মাল্টিপল পেজ ডিজাইন, আর ডেভেলপারের ভাষায় বলা হয় কি ডাইনামিক ডিজাইন। ওয়ান পেজের হলে আলহামদুলিল্লাহ সহজ হবে, মানে কাজটা করতে আপনার জন্য সুবিধা হবে, আমার জন্য সুবিধা হবে। বাট ডাইনামিক পেজ হলে তখন একটু বেশি কাজ করতে হয়, কারণ অনেকগুলো পেজ থাকে। অনেকগুলো পেজ হলেও আপনার হেডার আর ফুটার যে আছে এই দুটো কিন্তু সবসময় সেম থাকবে, বডিগুলো কি হতে থাকবে। ডাইনামিক পেজ দেখান না। তা তখন কি দেখলাম, এটা ডাইনামিক পেজ ছিল। এই যে প্রত্যেকটা পার্টে যাচ্ছি, প্রত্যেকটা পার্টে গেলে যে আলাদা আলাদা হয়ে যাচ্ছে। ও আচ্ছা আচ্ছা। এখন শুধু বাংলাদেশ রিলেটেড, আবার দেখেন বাংলাদেশের মধ্যে সাব ক্যাটাগরি আছে। নির্বাচন রিলেটেড দেখতে চান, নির্বাচনে ক্লিক করার সাথে সাথে নির্বাচন রিলেটেড খবরগুলো চলে আসবে। আচ্ছা বুঝতে পেরেছি। স্ট্যাটিক আর ডাইনামিক, আচ্ছা ডেভেলপারের ভাষা বাদ দেন, আমাদের ভাষায় ওয়ান পেজ ডিজাইন, মাল্টিপল ডিজাইন। এখানে কারো কোনো প্রবলেম? আশা করি কারো কোনো প্রবলেম নেই। ওয়ান পেজ হলে তো কোনো সমস্যাই হবে না, আর যদি মাল্টিপল পেজ হয় প্রবলেম হবে না, বাট একটু কষ্ট হবে যে বেশি বেশি ডিজাইন করতে হবে, এক এক পেজের এক এক ডিজাইন থাকবে, বাট অ্যামাউন্টটাও কিন্তু ওই রকমই আসবে। ওয়ান পেজের জন্য আপনি যে ডলারটা ইনকাম করবেন, মাল্টিপল পেজের জন্য আরও বেশি অ্যামাউন্ট থাকবে। অ্যামাউন্টের জিনিসটাও দেখবো, অ্যামাউন্টের ব্যাপারটা গিয়ে যে কে কত অ্যামাউন্ট কী করে এটাও দেখে আসবো। ওকে, দেখেন এই যে নির্বাচনের এলাকায় চলে এসেছি। ফলাফল, জেলা, খবর, আসন, কোথায় কি নির্বাচন হচ্ছে সব আপনাকে শো করবে। এখন দেখি থামালো কাটা, আবার লার্নিং এন্ড আর্নিং এ চলে আসলাম। এটা দিয়ে কেন বোঝাচ্ছি, এটা সহজ তাই। বিজনেস কার্ড করার সময় সেফটি এরিয়া দেখেছিলাম, ওই যে একটা বাউন্ডারি যে বলেছি, যে বাউন্ডারির ভিতরে হ্যাঁ, এই বাউন্ডারির ভিতরে কি থাকবে, টেক্সট, লোগো, বা আপনি যদি কোনো ছোট ছোট শেপ, আইকন যেগুলো আছে এগুলো হচ্ছে বাউন্ডারির ভিতরে থাকবে। বাট আপনি যে ডিজাইনটা করছেন, কোনো ইমেজ নিয়ে আসছেন, যেমন ফ্লেয়ারের মধ্যে ইমেজ নিয়ে এসেছি, সেটা কিন্তু পুরো আর্টবোর্ডটা জুড়েই ছিল। ব্লিডের মানে যেখানে গিয়ে ব্লিড শুরু হয়েছে ও পর্যন্ত কিন্তু কাজটা ছিল। যেমন এই যে দেখেন,
এটার মধ্যে আমার সেফটি এরিয়া কি ছিল, এই যে এই পর্যন্ত ছিল সেফটি এরিয়া। সেফটি এরিয়া আমি এতটুকু দিয়েছিলাম, যেটার ভিতরে আমার লেখাগুলো ছিল আইকন টাইকন সহকারে, বা কোনো ছোট ছোট ইমেজ নিয়ে এসে বসালেও আমার এই সেফটি এরিয়ার ভিতরে থাকবে। বাট আমার যেই ডিজাইনটা ছিল, ডিজাইনটা আমার টোটালটা কার্ড জুড়েই থাকবে। সেই ইমেজ আপনি যখন ওয়েবসাইট ডিজাইন করছেন, যে আমরা যখন ফ্লেয়ার ডিজাইন করেছি, একটা নির্দিষ্ট এরিয়া ছিল, এরিয়ার ভিতরে আমার লেখা, টেক্সট এই সবগুলো থাকবে, লোগো। বাট ইমেজটা কিন্তু কি হয়েছে, টোটাল আর্টবোর্ডটা জুড়েই হয়েছে ইমেজটার জন্য কিন্তু আমি কি করিনি, এই কোনো সেফটি এরিয়া রাখিনি যে সেফটি এরিয়া এতটুকু, তাহলে ইমেজও ঠিক এতটুকু থাকবে, তা না। ইমেজগুলো যে দেখেন, নিচের ইমেজগুলো একদম পুরোটা আর্টবোর্ড জুড়েই ছিল। সো আপনি এই ইউআই ডিজাইনের ক্ষেত্র, ওয়েব টেমপ্লেট ডিজাইনের ক্ষেত্র, আপনার ব্যাকগ্রাউন্ডের যে ইমেজগুলো থাকবে সেই ইমেজগুলো টোটালটা জুড়ে হবে। মানে হচ্ছে টোটাল বডি অ্যাডজাস্ট করে যাবে একদম লাস্ট, যে ফার্স্ট আর লাস্ট। বাট একটা জিনিস খেয়াল করেন, এইখানেও একটা সেফটি এরিয়া আছে, এটাকে রেসপন্সিভ এরিয়া বলা হয়। আমরা যেটাকে সেফটি এরিয়া বলছি, এখানে সেটা রেসপন্সিভ এরিয়া কিভাবে, এই যে লেখাটা আছে, এই লেখাটাকে রেসপন্সিভ এরিয়া ধরে একটু তাকাই দেখেন, এই এরিয়াটার বাহিরে কিন্তু ডানেও জায়গা আছে, বামেও জায়গা আছে। চাইলে কিন্তু এই লেখাটাকে এইভাবে বড় করা যেত, ডানেও যায়নি বামেও যায়নি, একটা রেসপন্সিভ এরিয়া রেখে ওই জায়গাটুকুর মধ্যেই টেক্সট আছে, যত আইকন অথবা হচ্ছে আপনার ইমেজগুলো আছে ছোট ছোট, এগুলো বসাচ্ছে এবং কাজ করছে। এই যে দেখেন ইমেজ এই রেসপন্সিভ এরিয়ার মধ্যেই আছে, রেসপন্সিভ এরিয়ার মধ্যেই কাজগুলো করছে। প্রত্যেকটা জিনিস ডানের জায়গা বামের জায়গায় ধরা হচ্ছে না, কেন? এর কারণটা কি? ম্যাডাম আমি বলবো, হ্যাঁ অবশ্যই নিকা। রেসপন্সিভ মানে আমি যখন এই ওয়েবসাইটটাকে ট্যাব থেকে খুলবো বা মোবাইল থেকে খুলবো বা মানে যে কোনো জায়গা থেকে খুলবো, মানে রেজুলেশন সে যেন ওই ডিভাইসের সাথে অ্যাডজাস্ট করে নেয়, সেজন্য রেসপন্সিভ হয় আর কি ওটার সাথে। তখন দেখা যাচ্ছে যে আমি যদি এটা রেসপন্সিভ না করি, তখন ডিজাইনটা ব্রোকেন হয়ে যায়, তখন ভেঙে যাবে। অথবা আমার টেক্সট থাকার কথা, যেমন এইখানে আমার টেক্সটটা থাকার কথা, যে আমি এর আগে ওয়েব ডেভেলপমেন্ট কোর্স করেছি, কোর্সের সাথে থাকার কথা, এখানে না হয়ে আরেক জায়গায় চলে গিয়েছে, মানে ভেঙে যাচ্ছে। অথবা এটার হচ্ছে অ্যালাইনমেন্ট ঠিক নেই, এক প্রবলেম হবে। বিশেষ করে এই রেসপন্সিভ যদি আপনি না করে দেন, ডিজাইনটা যদি রেসপন্সিভ আকারে না করেন, ডেভেলপারের প্রবলেম হয়। আপনি যদি পারফেক্টভাবে মেপে, যে কোনটা কোথায় হবে এই জায়গাটুকু পারফেক্টভাবে মেপে আপনি যদি ডিজাইনটা করেন, ডেভেলপারের সুবিধা হবে। যখন সে ডেস্কটপ ভার্সনটাকে ল্যাপটপ ভার্সনে অথবা ট্যাব ভার্সনে অথবা মোবাইল ভার্সনে কেউ দেখবে সেই ওয়েবসাইটটা, যাতে অটোমেটিক্যালি রেসপন্সিভ হয়ে যায় বা রেজলিউশনটা ঠিক রেখে ওই ওয়েবসাইটটা যাতে সুন্দরভাবে দেখতে পারে, কাজ করবে। এই জন্য আপনাকে কি করতে হবে, আগে এটা রেসপন্সিভ করে দিতে হবে। তো আমরা এইখানে যখন এইভাবে দেখছি, সবাইকে যেভাবে দেখিয়েছি আপনাদেরকে ঠিক সেভাবে দেখাই, রেসপন্সিভ ওয়েব ডিজাইন। মানে ভিউটা আসলে ভিন্ন ভিন্ন হবে। সাপোজ আমি এই ইমেজটাকেই দেখি, এই ইমেজটার মধ্যে কি করেছে, ডেস্কটপে এরকমটা ভিউ, বাট যখন এটা ট্যাবে চলে এসেছে তখন ভিউটা কিন্তু অন্যরকম, মোবাইলে আসার পর সেটার ভিউ আরেক রকম, মানে তিনটাই কিন্তু চেঞ্জ। এখানে দেখেন প্রত্যেকটা ভিউ, এই যে পিন্টারেস্ট এটা সব ছোট ছোট হয়ে আছে, আরও আলাদা আলাদা অনেক অপশন আছে। ট্যাবে যখন এসেছে তখন এই পিন্টারেস্টের এই অপশনগুলো এক সাইডে চলে এসেছে, এইটা আবার আরেক পাশে চলে গেল। মোবাইলে যখন গিয়েছে তখন আবার আরেক রকম হয়ে গিয়েছে প্রত্যেকটা জিনিস, কারণ প্রত্যেকেরই রেজলিউশন কি একটা সাইজ নির্ধারণ করা আছে। যে ডিজাইনগুলো যখন করা হয়, এই যে এই ওয়েবসাইটটা দেখেন, ডিজাইনগুলো যখন সে করছে একটা এরিয়াকে সে ঠিক রেখে, যে ডানে বামে ঠিক রেখে করছে, যাতে এটা যখন ল্যাপটপে চলে যাবে এরিয়াটা ছোট হয়ে গেলেও যাতে লেখা বা আমার ইনফরমেশনের কোনো হ্যাম্পার না ঘটে।
ল্যাপটপ থেকে যদি ছোট হয়, ট্যাবেও যদি যায় যাতে কোনো হ্যাম্পার না ঘটে, ট্যাব থেকেও যদি ছোট হয়, মানে মোবাইল ভার্সনেও যে আসে প্রত্যেকটা পার্ট, দেখেন মোবাইল ভার্সনে যখন আসছে এই পার্টগুলো ছোট ছোট পার্টগুলো আলাদা হয়ে গিয়েছে, এখন এটা 3টা পরপর আছে, তখন কি হবে একটার পর আরেকটা একটার পর আরেকটা চলে আসবে। এই জিনিসটাকে রেসপন্সিভ বলা হচ্ছে। তো এই রেসপন্সিভ মাপটা আমরা কিভাবে দেব? খুব ইজি। বিজনেস কার্ডে কি করেছিলাম, গ্রিড টেনে টেনে কাজ করেছিলাম, ওই যে বাউন্ডারি নিয়ে এসে এখানেও সেম প্রসেস, আপনি বাউন্ডারি টেনে টেনে নিয়ে আসবেন, বাট এর চেয়ে কষ্ট আর কিছু হবে না। বিজনেস কার্ডের ওই যে লাস্ট একটা দেখিয়েছিলাম মেপে মেপে যে 3.5 এখান থেকে 0.125 বাদ গেলে কত থাকে, আবার অ্যাড করলে কত হয়, বাদ গেলে কত থাকে, অ্যাড করলে কত হয়, মানে কিছু হিসাব নিকাশের অপশন থাকে। তো আমরা যখন ওয়েবসাইট করব, সেই ওয়েবসাইট করার সময় যে ডেস্কটপের জন্য কত হবে, মোবাইলের জন্য কত হবে, এই জিনিসগুলো মাপামাপি করতে গেলে হবে কি, এখন তো মাথার উপর দিয়ে চলে যাচ্ছে, তখন আর কিছুই থাকবে না, মাথা ঘুরে পড়ে থাকবো। তো এই রেসপন্সিভ করার জন্য আমরা গ্রিড ইউজ করি, সেটার নাম হচ্ছে বুটস্ট্র্যাপ, BOOTSTRAP, বুটস্ট্র্যাপ গ্রিড। বুটস্ট্র্যাপ গ্রিড ফ্রি ডাউনলোড লিখে সার্চ দেন, দেওয়ার সাথে সাথে এই যে গ্রিডগুলো চলে আসবে PSD ফাইলে, সবগুলোই PSD। আপনি যাবেন এখানে গিয়ে ফিচারটা আছে ডাউনলোড করেন, এখানে হচ্ছে 2টা আছে, এরপরে আরও আছে 4টা, এই যে এটা ডেস্কটপ, ল্যাপটপ, এই মানে 4টা ভার্সনই সে আপনাকে শো করাবে, সে ইনক্রিমাইজ করবে কোনটা কত কি সব কিছু দেখাবে। এটা ডাউনলোড করেন, আমি অলরেডি এই দুটো সকাল থেকে ডাউনলোড করেছি। এছাড়া আমি ফার্স্টের দিকে, মানে আমার কাছে অনেক আগে থাকতে আছে, এটা আমি আপনাদের সবাইকে দিয়ে দেবো, ক্লাস শেষ হওয়ার পর ভিডিওর সাথে আপলোড করে দেবো। সকালের ওদেরকেও দেওয়া হয়নি, সব ভিডিও একসাথে আপলোড দেব। তো আমার কাছে একটা ডাউনলোড করা আছে, আমি ওইটা অন করি, কালকে আমি এটা নামিয়েছিলাম। গ্রিড, এটা ইন্টারে প্রেস করলাম, প্রেস করার সাথে সাথে এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মেজারমেন্ট করা। ওই যে কে যেন বলেছিল মকআপ নিজে বানাবে, আপনাদের ব্যাচের কেউ, যে নিজে মকআপ বানানো যায় না, অনেকেই বলছে। তো ভাই যেই জিনিসটা মকআপটা জাস্ট প্রেজেন্টেশনের জন্য, যে আমি প্রেজেন্ট করে আমার ক্লায়েন্টকে দেখাবো, এই মকআপের পিছনে কেন আমি দৌড়াবো? এমন হতো যে মকআপটা আমি সেল করতে পারবো, কোনো ক্লায়েন্ট আমাকে বলছে আমাকে একটা মকআপ বানিয়ে দাও, তাহলে ওকে ফাইন। সেম এজ এই যে গ্রিড, আমি কেন এই গ্রিডের পিছনে এত সময় নষ্ট করব? এই প্রত্যেকটা জিনিস পিক্সেলে মাপা, যে পিক্সেলে এসে মাপতে গেলে আপনার কি পরিমাণ যে খাটুনি হবে, যে কত পিক্সেল ধরে ধরে সে করেছে, অনেক খাটুনি হবে। যে আমি সহজে যেহেতু গুগলে গিয়ে পেয়ে যাচ্ছি, এখানে এসে সহজেই যেহেতু পেয়ে যাচ্ছি, তাহলে তার আমার এত কষ্ট করার প্রয়োজন নেই। অনেক অনেক আছে যে কত 4 গ্রিড পেজ টেমপ্লেট, যে 4 গ্রিডের পাওয়া যাবে, 3 গ্রিডের পাওয়া যাবে, এগুলো হচ্ছে যে ডেস্কটপ, ল্যাপটপ, মোবাইল এগুলো ভার্সনে করা। এই যে গ্রিডটা আছে, সাপোজ আমি একটা শেপ নিয়ে নিই, শেপের এই যে গ্রিডের এই লাস্ট পয়েন্ট আর এই যে লাস্ট পয়েন্ট, ফার্স্ট এবং লাস্ট, এইটা হচ্ছে আমার ডিজাইন এরিয়া, এতটুকু হচ্ছে ডিজাইন এরিয়া। দেখেন ওই যে মিডিলে একটা দাগ, পিঙ্ক কালারের একটা দাগ চলে এসেছে একদম মিডিলে, মানে আপনি একদম সলিড নিয়েছেন। এটা কত আছে? 1170 পিক্সেলে আছে, মানে একটা ডেস্কটপে যদি দেখা হয় তাহলে কত হবে সেটা এখানে মেজারমেন্ট করা আছে। এটা হচ্ছে ডেস্কটপ মেজারমেন্ট। এখন আমি যে কাজগুলো করব, এরপরে ধরেন আমি ওই যে ভিতরের ছোট ছোট পার্টগুলো দেব, যে ছোট্ট একটা পার্ট দিলাম আমি এতটুকু, পরের পার্টটা দিলাম ইন্টার ভি, অল্টার ধরে আমি পরের পার্টটা সিলেক্ট করি, কপি করি এতটুকু, আবার অল্টার ধরে এটা সিলেক্ট করি এতটুকু। দেখেন এই তিনটাই কিন্তু
স্ট্রোক দিয়ে দিই। একই মেজারমেন্টে আছে, এই তিনটাই কি আছে, একই মেজারমেন্টে আছে এবং পারফেক্টভাবে সমান দূরত্বে আছে। আমার যদি গ্রিডটা না থাকতো তাহলে আমাকে কি করতে হতো, যে তিনটাকে আর্ট করতে হতো, আর্ট করে তিনজনকে সিলেকশন করার পরে অ্যালাইনমেন্ট করতে হতো, ডিস্ট্রিবিউট করা লাগতো, ডিস্ট্রিবিউট করার পর তিনজন সমান হয়েছে ওকে, এরপরে আবার কি মেন ডকুমেন্টের সাথে আবার অ্যালাইনমেন্ট করো, অনেক ঝামেলা। তো আমার গ্রিডগুলো দেওয়ার ফলে কি হলো, অ্যাটলিস্ট আমি এই ঝামেলা থেকে মুক্তি পেলাম। ক্লিয়ার বিষয়টা? এখানে আসেন, বুটস্ট্র্যাপ সাইজ ফর মোবাইল লিখে সার্চ দিয়েছিলাম যে এই বুটস্ট্র্যাপের সাইজ আসলে কোনটার জন্য কি হবে। যদি ফোন হয়, দেখেন ফোনের জন্য কি সাইজ বলেছে, যে 768 পিক্সেলের কম হবে, লেস দ্যান 768 পিক্সেল। আপনাকে হাইট নিয়ে চিন্তা করতে হবে না, কারণ আপনার ওয়েবসাইটের হাইট অনেক বড় হতে পারে। হাইট নিয়ে কখন আমরা টেনশন করব না, আমাদের চিন্তা হচ্ছে ওয়াইড নিয়ে। 768 পিক্সেলের ছোট হতে হবে। যদি ট্যাবলেট হয়, ট্যাবের জন্য হবে কি 768 পিক্সেলের সমান অথবা তার চেয়ে বড় হতে হবে। যদি ল্যাপটপ হয় স্মল সাইজের, তাহলে 992 পিক্সেলের সমান অথবা তার থেকে বড় হতে হবে। যদি ল্যাপটপ এবং ডেস্কটপ এই দুইটার ক্ষেত্রে 1200 পিক্সেলের সমান অথবা তার থেকে কি হতে হবে, বড় হতে হবে। এটা হচ্ছে W3 স্কুলের মেজারমেন্ট। এরকম অনেক গ্রিড সিস্টেম আছে, একটু পড়াশোনা করলেই বুঝতে পারবেন যে আসলে গ্রিড সিস্টেমটা কি, কেন বুটস্ট্র্যাপ ইউজ করা হয়, করলে সুবিধা কি হবে। বারবার একই কথা বলবো সবাইকে, যে যত বেশি রিসার্চ করবেন, যত বেশি স্টাডি করবেন, আর এখন যেহেতু আমরা শুরু করেছি, এখনই আমরা ধরে কি করব না, ক্রিয়েটিভ কোনো কিছু করতে যাব না। ক্রিয়েটিভ কিছু করতে গেলে মাথার উপর দিয়ে চলে যাবে, হ্যাং হয়ে যাবে, এরপর একটা বিষয় মানে ফ্রাস্ট্রেশনে ভুগবো যে আমার দ্বারা হচ্ছে না, পারছি না। আমরা ফার্স্টেই কি করব, যে 6 মাস পর্যন্ত আমি শুধু কি করেছি, অন্যের ডিজাইন কপি করেছি। শুধু আমি না, যারা ডিজাইনার, যারা ডিজাইন করে 6 মাস পর্যন্ত তারা শুধু কি করে, কপিই করে। অন্যের ডিজাইন কপি করে করে ট্রেস করা মানে কপি করা, জাস্ট অন্যের ডিজাইন এরকম ট্রেস করে করে বানায়। এরপরে কি আস্তে আস্তে নিজের মেধা খাটিয়ে এবার কাজ করি, কারণ আমি পারফেক্টলি সব জানি, সব বিষয়ে আমার স্টাডি মোটামুটি রিসার্চ কমপ্লিট। এখন আমি শুধু ক্লায়েন্ট বলবে সেই অনুযায়ী কাজ করব আর প্রজেক্ট করব। ঠিক আছে? ঘুম আসছে? আজকে শুধু কথাই বেশি হচ্ছে। মানে ইয়ে থাকে, পিক্সেল থাকে, তাহলে হইতেছে আমি একটা জিনিস মানে ডিফারেন্ট প্ল্যাটফর্মে ইউজ করব। এক একটা যদি এক একটা প্ল্যাটফর্মে থাকে, এরপর বুঝিনি। তাহলে হইতেছে আমি সাপোজ কোনো কিছু ক্রিয়েট করছি, তাহলে মোবাইলের জন্য একরকম, আমার ট্যাবলেটের জন্য একরকম, মিনি ল্যাপটপের জন্য আরেকরকম। তাহলে সবগুলো হচ্ছে এক, মানে একটা ডিজাইন করবো, এটা সবগুলো সাপোর্টেড হবে। এটা তো টেনশন আমরা করব না, এই টেনশন তো ডেভেলপারের। আচ্ছা, আপনি জাস্ট এই মেজারমেন্টটা ঠিক রেখে করবেন। এই যে মেজারমেন্টটা আছে, এইটা ঠিক রেখে আপনি এই যে বাউন্ডারির বাইরে যাবেন না, এই বাউন্ডারির বাইরে যাবেন না। আপনার ইমেজ এইগুলো সব বসান। দেখেন এখানে কিন্তু আমার 1170 দেওয়া আছে, বাট ওইখানে কি বলেছিল 1200, তাই না? 1170 হচ্ছে আমার মিনিমাম। এই যে এইটা, এখানে আসি, এই যে তাহলে একটার জন্য টেমপ্লেট আলাদা আলাদা করে বানাতে হবে, মানে পিসির জন্য আলাদা, মোবাইলের জন্য আলাদা, মানে ওই গ্রিড নামায়ে ওটাকে ডিজাইন করে দিতে হবে। নো, ভুল বুঝছি না। আপনি ডিজাইন একটাই করবেন, আর ওই যত মাথা ব্যথা সব ডেভেলপারের। যে সেটা কি ট্যাবলেটের জন্য রেসপন্সিভ, সে কীভাবে করবে, সে মোবাইলের জন্য কি রেসপন্সিভ করবে, টোটাল এই কাজ হচ্ছে ডেভেলপার করবে। আপনার কাজ হচ্ছে শুধুমাত্র মেজারমেন্টটা ঠিক রেখে, যে আমার এই যে এতটুকু যে 1170 দেখালাম, এই 1170টুকু হচ্ছে এই যে এইটা, এই যে এই মেজারমেন্টটা যদি ধরি আমি এতটুকু, যদিও এখন তো সিলেক্ট হচ্ছে না, এই যে 3টা এসেছে, এই যে মেজারমেন্টটা দেখা যাচ্ছে এটা হচ্ছে এতটুকু, এই যে এই পার্টটুকু, মানে এই যে এই লাইনটা
আর এই লাইনটা একদম এই লাইনের মধ্যে সব থাকবে। মানে আমি যদি এখানে একটা গ্রিড টানতে পারতাম তাহলে বোঝাতে পারতাম যে এই লাইনের বাইরে বামেও যাবে না, এই লাইনের বাইরে ডানেও যাবে না। এটা হচ্ছে এই মেজারমেন্টটা আমাকে ঠিক করে দিতে হবে। এটা ঠিক করে দিলে ডেভেলপার কি করবে, ডেভেলপার যখন ডিজাইন করবে তার ডিজাইন কমপ্লিট ডেভেলপ হয়ে গিয়েছে, এরপরে সে রেসপন্সিভ করবে যে এখন আমি আপনার তো এখানে শুধু ডিজাইন দিবেন, আপনি কি এমন এটা মনে করছেন যে এখানে আপনাকে একদম নাম ধাম সব কিছু ঠিকভাবে করে দিতে হবে? না, এই যে এখানে দেখেন ইমেজগুলো যে স্লাইড হচ্ছে, এই যে ইমেজগুলো স্লাইড হচ্ছে, একটার পর একটা ইমেজ আসছে। আমরা কি আপনারা কি ভাবছেন যে এই স্লাইড ইমেজগুলো আপনাকে দেখাতে হবে? এই স্লাইড ইমেজগুলো আমাদেরকে দেখাতে হবে না। এখানে জাস্ট বড় একটা ইমেজ নিয়ে আসে আমি দেখাবো। দেখানোর পরে এই যে দেখেন পয়েন্ট একটা অ্যারো চিহ্ন এসেছে, বামে একটা ডানে একটা, আপনাকে জাস্ট এই চিহ্নটা দিয়ে দিতে হবে। এই চিহ্নটা দেখলেই ডেভেলপার বুঝে যাবে যে এখানে ইমেজটা স্লাইডার হবে। কিছু কিছু ওয়েবসাইটে গেলে দেখবো যে একটার পর একটা এখানে ছবি, সাপোজ এইখানে সে করতে পারতো যে ফার্স্টে একটা শেপ এসেছে, তার উপরে আরেকটা শেপ, এরপরে মাইকটা এসেছে, এরকম হচ্ছে যে একটা শেপের পরে আরেকটা শেপ আসছে, মানে স্লাইড হচ্ছে শেপগুলো। এটাও কার কাজ? ডেভেলপারের কাজ। আপনার টেনশন নেই, স্লাইড যদি হয় সে ওটা বুঝতেই পারবে। আরেকটা কোশ্চেন, হ্যাঁ বলেন। আমরা যখন বিজনেস কার্ড করছি বা বায়ার করছি তখন তো কয়েকটা কালারের মধ্যে আমরা লিমিটেড থাকছি, সীমাবদ্ধ থাকছি। এরকম ওয়েব টেমপ্লেটের ক্ষেত্রে রয়েছে যে কয়েকটা কালার, সবকিছুই কাস্টমারের উপর ডিপেন্ড করবে। সব কিছু কাস্টমার যদি বলে আমি এখানে 12টা কালারই দেবো, আপনাকে 12টা কালারই করতে হবে। সে তো আপনাকে বলে দিবে যে মাইকের মধ্যে লাল, মাইকটাকে আপনি 12টা কালারে ভাগ করেন, জায়গা থেকে 12টা কালার দেন। বাট আমরা একই কথা বলবো যে আপনি যেইটাই ডিজাইন করেন, দেখেন এই টেমপ্লেটটা বা এই ওয়েবসাইটটা দেখে চোখে শান্তি লাগছে যে অত হিজিবিজি নেই, একটু ফ্রেশ, তাই না? ফ্রেশ। সে কয়েকটা কালার ইউজ করেছে, যেমন তার থিম কালার কি, লোগোটার দিকে তাকালেই বোঝা যায় যে গ্রিন, ব্লু আর হচ্ছে হালকা রেড বা এরকম কিছু। সে থিম কালারটা রেখে যে সব কিছু দেখেন, এই যে যখন উপরে যাচ্ছি ব্লু কি বলে গ্রিন কালার হয়ে যাচ্ছে, সে মোটামুটি ওই থিমটা রেখেই কিন্তু তার ওয়েবসাইটটা দেখেন। এই যে এখানে যখন আইকনগুলো নিয়ে এসেছে এগুলো কিন্তু অনেক রকম কালারের, সে একটু কালারফুল রেখেছে। বাট এটা কিন্তু আপনার চোখে কোনো মানে আছে না, দেখেই দেন কেমন ডিজাইন, এরকম কিছু হচ্ছে না। আরেকটা ডিজাইন দেখায়, আছে মনে হয় সাইফুল আছে এখানে, সাইফুল ইসলাম, চলেন। যেমন দারাজে ঢুকলেও আমার খুব মেজাজ খারাপ লাগে যে এত হিজি বিজি, ও মা আমার মাথা ঘুরে দারাজে ঢুকলে। সাইফুল একটা হ্যাঁ বেশি কালারফুল বা ওদের, হ্যাঁ বলেন তুষার। এটাই তো এখন ডিপেন্ডস অন যে আসলে কেমন, যেমন ধরেন এই যে সাইফুল এটা ডিজাইন করছে একটা ওয়েবসাইট, ও হচ্ছে ডেভেলপার, পাশাপাশিও মানে আমাদের ভাত মারার জন্য গ্রাফিক ডিজাইন শিখছে যে কেন আমি ডিজাইনারকে দিয়ে ওয়েব টেমপ্লেট করাবো, বিজনেস কার্ড করাবো, ইমেজ এডিট করবো। ও নিজে হ্যাঁ সাইফুল এই কাজটা করছে এখানে, নাকি এটা এখনো আন্ডার কনস্ট্রাকশন আছে। এখন দেখেন ওর ক্লায়েন্ট চেয়েছে যে এরকমটা একটু কালারফুল থাকবে। যেমন অনেক ই কমার্স সাইটে গেলে দেখা যায় যে ওরা ব্যাকগ্রাউন্ডটাকে কি করে দেয়, ডিলিট করে দেয়, তাই না? সে চেয়েছে যে এরকম কালারফুল করতে হবে, একটু কালারফুল রেখে কাজগুলো করবেন। আরও ওর এখনো কাজ শেষ হয়নি, ও বললো যে ম্যাম আরও কাজ বাকি আছে। মোটামুটি ভালোই করেছে মেলা ফ্যাশন। তো এই যে ডেভেলপমেন্ট আমি আসলে জিজ্ঞেস করিনি, এরকমটাই হবে, ওয়ার্ডপ্রেসই হবে। ওয়ার্ডপ্রেস দিয়ে করছে। তো দেখেন ওর ক্লায়েন্ট চাচ্ছে যে এইরকম আচ্ছা ভালো দিচ্ছে।
আপনাকে তো 10,000 বলে দিই অনেক সবাই এত কম হয় না, এত কম কখনোই হবে না। আপনি 10-12 নিচে কখনোই নামবেন না। আর এখানে আর সময় আছে 2000 তো। আপলোড করতে হবে, ইমেজ এডিট করতে হবে, আবার হোস্টিং দিচ্ছে 100 জিবি, ওটার দাম আবার 5,500। তাহলে আমার loss হচ্ছে সেই ভাই। হিসেবে ওর লস। আর এত কমে আসলে পরিচিত মানুষ তো এই জন্য কমে করতে পরিচিত দিচ্ছে। মানুষের কাজ এই জন্য করতে হয় না, ওরা আসলে শুনেন, আমি আপনাকে একটা ট্রিক্স শিখাই দিই, পরে লাইসেন্স করে ফেলবেন, সার্ভিসিং চার্জ, বুঝতে পারছেন? এখন কোনো ফ্রিতে করে দিবেন, ও তো বিপদে পড়বেই, কোনো সমস্যা নেই, কোনো মানে ইয়ে নেই, ওর হচ্ছে মাস্ট বি ওর সাইট আউট হবে, এটা হবে ওটা হবে, আপনি চুপ করে বসে থাকবেন এখন। হ্যাঁ, এখন মজাটা দেখবেন। ঠিকই বলেছে। ফিগার শো করা হইতেছে একটা না, ওর কনফিডেন্স কাস্টমার বইরা যাইব নি দেখো অনলাইন ব্যবসা শুরু করলাম আমি আচ্ছা, তো ঘুরে আসি, কথা শেষ, কমপ্লিট, গল্প শেষ, রিভিউ দেবে গল্প শেষ। তাহলে যেটা বলছিলাম, এই যে স্লাইডের ইমেজগুলো, আপনাকে এটা টেনশন করতে হবে না, এটাও আমাদের ডেভেলপারের কাজ, বাট আপনাকে অবশ্যই তাকে একটু দেখিয়ে দিতে হবে এখানে দুইটা চিহ্ন দিয়ে যে এটা স্লাইড হবে। এই জিনিসটা দেখার সাথে সাথে সে বুঝে যাবে স্লাইড হবে। এই যে ইমেজটা, আপনার এটাও টেনশন করতে হবে না যে ইমেজ কি এটাই দিতে হবে, না, ইমেজ কে দিয়ে দিবে? ক্লায়েন্ট ডেভেলপারকে দিয়ে দিবে। এখানে 3টা দেওয়া আছে, সে বললো 5টা ইমেজ, সে 5টা ইমেজ দিবে, যে এখানে আরও 2টা অ্যাড করো, আপনি তো একটা ইমেজই দেখাবেন। এরপরে এই যে দেখেন লেখাগুলো যে আসছে, যে কথা হচ্ছে আমাকে কি সেম লেখা লিখতে হবে না, আপনি এখানে ডেমো লেখা দেখাবেন, যে ওই যে লরেম ইপসাম থেকে নিয়ে আসি, অথবা ক্লায়েন্ট যদি বলে না তুমি এখানে এক কাজ করো এই লেখাগুলো দাও, লেখাগুলো আপনাকে ক্লায়েন্ট দিয়ে দিবে, অথবা যদি না দিয়ে দেয় আমরা লরেম ইপসাম থেকে নিয়ে আসবো। মনে আছে লরেম ইপসামের কথা? মনে আছে ম্যাডাম? ওখান থেকে নিয়ে আসবো। আপনাকে জাস্ট এই জিনিসগুলো একটু সুন্দর করে ডিজাইন করে প্রত্যেকটা জিনিস মাপ মতো পারফেক্টভাবে বসিয়ে একদম যেটা যেখানে সেখানে বসিয়ে ডিজাইনটাকে আপনি তৈরি করে দিবেন পারফেক্টলি, কোনো মেজারমেন্ট ভুল হবে না। তখন ডেভেলপার যখন এই পিএইচডি থেকে এটাকে ডেভেলপ করবে, এখান থেকে নেবে, সে চাইলেই কি করতে পারে, ডানে আরও জায়গা বামে আরও জায়গা বাড়াতে পারবে। দেখেন এই ওয়েবসাইটে যখন আমরা যাচ্ছি, এটা ডানে কিন্তু অনেকখানি জায়গা আছে, রাইট, লেফটে অনেকখানি জায়গা আছে, বাট আমাদের এখানে কিন্তু লেফট রাইট দুই জায়গায় কি অল্প অল্প জায়গা। এইটা নিয়ে আপনাকে টেনশন করতে হবে না। এটা হচ্ছে ওয়েবসাইটটা যেই রেসপন্সিভ করবে ওই রেসপন্সিভ অনুযায়ী আপনার এই ভিতরের ডিজাইনটুকু সেম থাকবে। আর যখন রেসপন্সিভ করবে, ডেস্কটপে হলে বেড়ে যাবে, ল্যাপটপে হলে একটু কমে আসবে, ট্যাবে হলে আরও কমে আসবে, আর মোবাইল ফন্টে যখন চলে যাবে তখন এই ফন্টগুলো কী হয়ে যাবে, ভাগ ভাগ হয়ে যাবে। এই যে এখানে মেন গ্রিডের এই গাইড আছে কয়টা, 12টা, এই যে ব্লু কালার দেখা যাচ্ছে, আর এই যে চিকন চিকন যে হোয়াইট কালার না, একটু অ্যাশ অ্যাশ কালার দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে ব্রেকেবল, ব্রেক হবে এখানে। এই বিষয়টুকু ক্লিয়ার? এবার আসি ছোট্ট কিছু কথায়। আমি যখন এই যে হোমটাতে সিলেক্ট করলাম, হোমে সিলেক্ট করা আছে, হোমটা এখন কি কালার হয়ে আছে, গ্রিন কালার হয়ে আছে, রাইট। যখনই আমি কোর্সের উপরে যাচ্ছি, দেখেন কোর্সের উপরে যাওয়ার সাথে সাথে কোর্সটাও কি হয়ে গেল, গ্রিন কালার হয়ে গিয়েছে। নিয়মাবলী লেখাটা কি আছে, ব্ল্যাক কালার, যখনই নিয়মাবলীর উপরে যাচ্ছি হয়ে গেল গ্রিন কালার। এই যে কালার চেঞ্জিং হচ্ছে, তো আমি তো কালার চেঞ্জ করে দেখাতে পারবো না। আমি কি নিয়মাবলী একবার লিখবো, লেখার পর আবার আরেকটা নিয়মাবলী লিখবো যে একটা সবুজ হবে একটা ব্ল্যাক হবে? সেটা তো পসিবল না, কারণ এটা স্টিল ইমেজের মতো হবে, স্টিল ইমেজ। তো আমি এখানে যে কাজটা করব সেটাকে বলা হয় হোভার। হোভার মানে হচ্ছে, সাপোজ এই যে লগ ইন করুন, এই লেখাটার উপরে আসলে দেখবেন এটার কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে, হালকা একটু, আগে ছিল একদম লাইট গ্রিন, এখন হয়ে গিয়েছে একটু হালকা হয়ে গিয়েছে। তো এটাতে হোভার যখন ইউজ করা হয়, HOOVER, হোভার, এটা যখন ইউজ করব, এটার মানে হচ্ছে এখানে যেই শেপটা আছে, হোভারটা আমরা সবার লাস্টে করি।
মানে মোটামুটি কাজ কমপ্লিট। এরপরে হচ্ছে আমরা হোভার ইউজ করব। তখন কি করব, সাপোজ কোর্সের যে লেয়ারটা থাকবে ওই লেয়ারটাকে কপি করব, কন্ট্রোল জে দিয়ে কপি করে একটা কালার হবে গ্রিন কালার আর একটা কালার হবে কি ব্ল্যাক কালার। তো হোভারগুলো সব একটা লেয়ারের একটা গ্রুপের মধ্যে রাখবো। যতগুলো হোভার আছে, যতগুলো কালার চেঞ্জ হচ্ছে সবাইকে আমরা এরকম ফার্স্টে তো কপি করে করে যাব আর সবাইকে আলাদা করে নিব। এক একটা লেয়ার আলাদা করে নেওয়ার পরে যারা যারা হচ্ছে, যেমন নিবন্ধন করুন, এখানে আসার পর দেখেন পুরোটা গ্রিন হয়ে গিয়েছে, আগে সাদা, এখানে আসার পর চেঞ্জ হয়ে যাচ্ছে। এই প্রত্যেকটা জিনিস আমরা কি করব, একটা হোভারের মধ্যে একটা গ্রুপ করব, যে গ্রুপের নাম থাকবে হোভার, সবগুলো লেয়ার ওখানে রাখবো। ওইটা রাইটটাকে অন অফ করলে যখন ডেভেলপারের কাছে যাবে, সে যখন এই যে এরকম করে আই অন অফ করবে, সাপোজ এখানে দেখেন মনে করেন এটা হোভারের ভিতরে প্রত্যেকটা লেয়ার আছে, সে যখন আই এইভাবে অন অফ করবে তখন ওই যে স্ক্রিনটা শো করবে যে অফ করা আছে, এখন তাদের রিয়েল কালার আছে। যখনই এটা অন করবে তখন তাদের উপরে আলাদা আরেকটা কালার চলে আসবে, সেটা ব্ল্যাক হতে পারে বা অন্য কোনো কালার হতে পারে। কালার তো হচ্ছে ডেভেলপার দিবে, বাট তার বোঝার সুবিধার জন্য যে আমরা কি করব, যেই কালারটা আছে তার উপরে একটা যে কোনো কালার, ব্ল্যাকটা ইউজ করে একটু অ্যাশ টাইপের কালার ইউজ করব, ব্ল্যাকটা ইউজ করে হোভারটাকে অ্যাক্টিভ করে দেব। ডিজাইন করার সময় এই জিনিসটা বুঝতে পারবো। তাহলে হোভারের এই জিনিসটায় কি প্রবলেম আছে কারো? হোভার, আশা করি হোভার বুঝতে প্রবলেম হবে না, কাজ করতে গেলে আরও ক্লিয়ার হয়ে যাবে। এখানে আসেন, দেখেন এটাও কিন্তু এই খবরটা কি হচ্ছে, স্লাইড হচ্ছে। এখন আমাকে বলেন, এই খবরগুলো যে স্লাইড হচ্ছে, আমাকে কি প্রত্যেকটা খবর আলাদা আলাদা করে দেখাতে হবে? না, আপনি জাস্ট এইভাবে ডেমো দেখাবেন। এখানে হচ্ছে 3টা ইমেজ নিয়ে আসবে, ইমেজের নিচে এরকম হাইলাইট করে একটু লেখা থাকবে, ভিতরে আবার ডিটেলসের লেখা থাকবে, আরও পড়ুন এই জায়গাটায় লেখা থাকবে। এই যে এখানে একটা হোভার ইউজ করতে হবে, মানে এই লেখাটাকে কপি করে রেখে দেব ব্ল্যাক কালারের। আর এইখানে আপনি 4টা পয়েন্ট দেখাবেন, 4টা পয়েন্টের মধ্যে সাপোজ এই ফার্স্টেরটা কালারফুল থাকবে, পরেরগুলো কালার ছাড়া থাকবে। যখন সেই 4টা পয়েন্ট দেখবে তখন বুঝতে পারবে যে এখানেও এই লেখাগুলো কি হবে, স্লাইডিং হবে। আর স্লাইডিংয়ের বিষয়টা ক্লায়েন্ট তখন তাকে বলে দিবে যে এখানে আমার এই খবরগুলো স্লাইড করে দেখতে হবে, যে নিয়ে যাবে, আমি এভাবে স্লাইড করে খবরগুলো দেখতে পারবো। সাদিয়া ইসলাম, এত দেরি কেন? প্রবলেম, এত প্রবলেম। আমার এখানে বৃষ্টি হচ্ছে, ভালো লাগছে অবশ্য, এতক্ষণ অনেক গরম ছিল। তো কারো কোনো প্রবলেম এর মধ্যে? ম্যাডাম আমরা মানে ফটোশপে হোভার দিয়ে কি করব? টেমপ্লেট বানানোর সময় এই আফটার ইফেক্টস দিয়ে অন করে রাখছি। আসেন একটা ছোট্ট ডেমো দেখি। গ্রিডের এটা অফ করে দেই, এটা আমি আপনাদেরকে দিয়ে দিব। পাশাপাশি আপনারা কেউ যদি ডাউনলোড করে নিতে পারেন, নো প্রবলেম। হোভারটা হচ্ছে এটা, মনে করেন আমি এখানে কিছু লিখি না, ফার্স্টে ধরেন একটা শেপ নিলাম, এখানে লিখলাম জুমকে সিলেক্ট করি, মিডল অ্যালাইনমেন্ট করে দিই। ওকে, তো আমি এই সাপোজ আমি একটা ওয়েবসাইট ডিজাইন করছি যেখানে এই অ্যাপ্লাই হেয়ার বাটনটা আছে, মানে এই অ্যাপ্লাই হেয়ার লেখাটা হবে, এটা একটা বাটন হবে। এখন এটা দেখে কি ধরেন অ্যাপ্লাই হেয়ার, সে বুঝতে পারলো না এটা কি বাটন হবে নাকি হবে না। আমার যে ক্লায়েন্ট সে কিন্তু বুঝতে পারলো না, তখন আমাকে আলাদা করে
কি করতে হবে, এই যে রেক্টেঙ্গেলটা ছিল এটাকে আমি আবার আরেকটা কপি করব, Ctrl+C Ctrl+F। না এখানে হবে না, ওইখানে ফ্রন্ট নেই, পেস্ট ইন প্লেস যেখানে ছিল সেখানেই হলো। আমি এটার কালারটা জাস্ট কি করে দেব, একটু চেঞ্জ করে দেব। সাপোজ এটা আমি একটু অ্যাশ কালার করে দিলাম। সরি সরি সরি, এটা আমি অ্যাশ কালার করে দিলাম, এই কালারটা ওকে। আর হচ্ছে এই অ্যাপ্লাই হেয়ার, এটা কোনটা, ওকে এই অ্যাপ্লাই হেয়ারটাকে আবার কপি করি, Ctrl+C, এই যে এডিটে যাই, এখানে গিয়ে এই যে কপি, আবার হচ্ছে পেস্ট ইন প্লেস, পেস্ট স্পেশাল, এখানে গিয়ে পেস্ট ইন প্লেস, মানে যেখানে কপি করেছেন ওখানেই প্লেস হবে। এইটার কালারটা, কালার মধ্যে এটা আবার কি কালার হলে ফুটে বলেন তো একটু? সাদাটাই দেই, ওকে। তাহলে এটা কোনটা, এটা হচ্ছে রেডটা, রেডটা চলে যাবে এটার নিচে। এই দুটোকে আমি কি করব, Ctrl+G, এটা নাম দিলাম হোভার, HOVER, হোভার। তো এগুলো তো ধরেন আমি ডিজাইন করলাম অনেক কিছু, আরও অনেক লেয়ার হবে, লেয়ার এত লেয়ার হবে, ফার্স্ট থেকে আপনাকে এটাকে কি করে যেতে হবে, গ্রুপ করে করে রেখে যেতে হবে, তা নাহলে বুঝতে পারবেন না। তা আমি হোভারের আইটাকে অফ করে রাখবো। এই হোভার, যতগুলো হোভার আছে সবগুলো এটার ভিতরে থাকবে, সবগুলো আসবে এবং প্রত্যেকটা গ্রুপ করা করা থাকবে। এই যে এই দুটো আবার গ্রুপ করা হবে, যে এই দুটো হচ্ছে বাটনের জন্য, প্রত্যেকটা এরকম গ্রুপ করা থাকবে। আর হোভার নামে একটা গ্রুপ থাকবে, ওইটার ভিতরে সবগুলো আলাদা আলাদা আছে সেটা থাকবে। তো সাপোজ এটা আমার একটা ওয়েবসাইট ডিজাইন করলাম, আমি ডিজাইন করার পর এটা আমার ক্লায়েন্টের কাছে গেল, সরি এই ডেভেলপারের কাছে ক্লায়েন্ট এটা দিল, দেওয়ার পর যে আমি এই ডিজাইনটার মতো ডিজাইন করতে চাই, সেটা দেখলো। এসার পর হোভার যখন দেখবে সে জানে হোভার মানে কি, যে কোথায় কোথায় বাটন বা কোথায় অ্যাপ্লাই ক্লিক, মানে ক্লিক টাইপের অপশন হবে, বাটন টাইপের অপশন হবে। সে যখন এইটা ক্লিক করবে তখন দেখেন কালার চেঞ্জ, ওপেন করছে কালার চেঞ্জ। সে যখন এটার আই ওপেন করবে এটার কালার চেঞ্জ, দ্যাট মিনস এখানে কি হবে, বাটন হবে। মানে ওয়েবসাইটটাতে মাউসটা এখানে নিয়ে আসার পর এরকম কালারটা চেঞ্জ করে হবে। কালার চেঞ্জ করে কি কালার হবে সেটা তো আর আমি জানি না, সেটা হচ্ছে ক্লায়েন্ট জানে। ক্লায়েন্ট যদি আমাকে বলে দেয় যে তুমি কালার চেঞ্জ করে, এখানে ব্লু আর রেড ছিল, তুমি এটাকে ব্ল্যাক অ্যান্ড ইয়েলো করে দাও, ওকে আমি ওই কালার করে দেবো। তো মানে হোভারের ভিতরে যেটা আছে ওইটার কালারটা সেটা করে দেবো। তো ক্লায়েন্ট এটা দেখে বলেন, হোভার তো আবার জুম আউটও করে, মানে আমরা যখন ক্লিক করি তখন ছবিটাকে সে বড় করে দেখায়, আবার যখন ক্লিক ছেড়ে দিই তখন সে স্মল করে ফেলে, এটাও তো করে। ওটা কি এখান থেকে করা যাবে? কোনটা? আমরা যখন ই কমার্স সাইটে গিয়ে একটা প্রোডাক্টের উপরে ক্লিক করলে সে তখন সেটাকে জুম আউট করে দেখায়, বড় করে দেখায়, ক্লিক করলে ঘুরায় ঘুরায় দেখায়, না না হোভার দিয়ে করা না, ওইটা আমাদের কাজ না, সরি ওই কাজটা আমাদের না। ওইটা আবার আলাদা আরেকটা অপশন, যে ইমেজটা, হ্যাঁ বুঝতে পেরেছি। সাপোজ একটা প্রোডাক্ট আছে, তো প্রোডাক্টটা কোনো একটা এই যে মেলা ফ্যাশনে চলে যাই, যে সে গেল এরকম ক্যাজুয়াল শার্টের উপরে ক্লিক করলো, আচ্ছা এখানে কোনো প্রোডাক্টই নেই, যেমন এটাতে সিলেক্ট করি, সিলেক্ট করার পর যখন এই ইমেজের উপরে যে ওই জায়গাটুকু কি করে বড় করে দেখায়, আপনি এটার কথা বলছেন? ম্যাডাম ওই যে ইয়েতে যান ম্যাডাম, ইয়েলো বা হচ্ছে আরো অনেক পেজ আছে না ম্যাডাম? বুঝছি রে ভাই, না ওইটা এটার মধ্যে পড়বে না, হোভারের মধ্যে পড়বে না। তবে এটা আপনি আলাদা করে যদি এরকম হয় যে মাউসটা নিয়ে গেলে বড় হবে ছোট হবে, সেক্ষেত্রে হচ্ছে আপনি ওইটাকে কি করবেন, একটু জাস্ট এই যে এরকম আলাদা করে একটা হোভারের মানে স্ক্রিনটাকে অন্য একটা কালার করে দিবেন, সেটা দেখলেই বুঝবে কি যে মাউস পয়েন্টে নিয়ে গেলেই ওটা কি হবে, বড় ছোট হবে।
যেমন আমি যদি এই ড্রেসটাতে ঢুকি, হ্যাঁ এই যে এরকম কাছে নিয়ে গেলে যে বড় হয়, এটা তো আর কাছে নিয়ে গেলে বড় হবে না, এখানে ওরা কয়েকটা পার্ট দিয়ে রেখেছে, ওরা চেঞ্জ করেছে ইমেজ। এই টেনশনগুলো আপনার করার প্রয়োজন নেই নার্গিস নিগার সুলতানা, মিস্টার নিগার সুলতানা, এইটার টেনশন আপনাকে করতে হবে না। তবে আপনাকে অবশ্যই করে দিতে হবে এই পেজটাকে ডেভেলপ করে দিতে, মানে কি বলে আর্ট করে দিতে হবে, যে আমি যখন ওই ইমেজটার উপরে ক্লিক করছি, এটা না মানে এই যে পিছনে গিয়ে যখন ইমেজটার উপরে ক্লিক করেছি, যখন এই পেজটা এসেছে, এই পেজটাকে আপনাকে ওয়েব টেমপ্লেট হিসেবে ক্রিয়েট করে দিতে হবে, যে এখানে আমার হোম অপশনগুলো থাকবে, এখানে বড় ইমেজটা থাকবে, এখানে এই পার্টগুলো থাকবে, এখানে আবার ছোট ছোট ইমেজগুলো শো করবে, ডেসক্রিপশন বক্স এরকম থাকবে, রিলেটেড প্রোডাক্টস এখানে থাকবে, আর ফুটার তো আছে। আর আপনি যেটা বলছেন যে এই যে কালারের উপরে গেলে এই পার্টটা চলে আসছে, এটা হচ্ছে ক্লায়েন্ট কি বলবে যখন এডিট হবে, কারণ একবারেই তো কাজ শেষ না, সাইফুলের কাছে জিজ্ঞেস করে দেখতে পারেন ক্লায়েন্ট কত রিকোয়ারমেন্ট চায়। আর আপনি যখন ডিজাইন করবেন ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট চাইবে যে এখানে এই ইমেজটা না, এটাকে এইভাবে না এইভাবে ঘুরিয়ে দাও, এই করো সেই করো। এইটা হচ্ছে তখন ক্লায়েন্ট ডেভেলপারকে বলবে যে আমার এই জায়গাটায় মাউসটা নিয়ে গেলে যাতে এই পয়েন্টগুলো আমি কি করে দেখতে পারি, বড় করে দেখতে পারি, অপশনটা আসে। সবাই এসে আছে, মেসেঞ্জার গ্রুপে আছে, ওখানে এপিআইটি পেয়ে যাবেন মিস্টার আবির। ঠিক আছে, কত কথা বলে ফেললাম, এতক্ষণ যা যা বকবক করেছি এর মধ্যে কারো কোনো প্রবলেম? প্রচুর সময় দিতে হবে, অনেক অনেক রিসার্চ করতে হবে, ডিজাইন করতে গেলে হ্যাঁ অন্য কিছু নিয়ে চিন্তা করা যাবে না। হ্যাঁ চলেন, আমাদের HTML দরকার ছিল, আমি একটু HTML শিখি। হ্যাঁ আমার তো আবার একটু CSS দরকার, CSS শিখি। আচ্ছা চলেন। হ্যাঁ বাবু, আপনি কি কমপ্লিটলি একটা দেখাই দেবেন নাকি? হ্যাঁ দেখাবো তো, আজকে তো জাস্ট বেসিক শিখছি, ডিজাইন হয়তো বা কালকে করব, কালকের মধ্যে যদি শেষ না করতে পারি পরের দিনই শেষ করব, মানে হয়তো বা 3 দিন লেগে যাবে, বাট 2 দিনে ট্রাই করবো শেষ করার জন্য। তো এখানে এসে দেখেন আমি যখন প্র্যাকটিস করছি, কি বলেছি শুরুতেই যে আমি ফার্স্টে কি করব, অন্যের ডিজাইন কপি করব, জাস্ট প্র্যাকটিস করব। তো প্র্যাকটিস করার সময় আমরা তো ইমেজ খুব ভালোভাবে যে কোনো ইমেজকে কি করতে পারি, কপি করে নিয়ে আসতে পারি, রাইট? বাট এটাকে কপি করে কিভাবে নিয়ে আসবো? স্ক্রিনশট, রাইট? স্ক্রিনশট কিভাবে নেব? আমরা স্ক্রিনিং টুল দিয়ে কিনে নিতে পারি উইন্ডোজ শিফট এস, উইন্ডো শিফট এস, শিফট এ এস এস, উইন্ডোজ শিফট এস, কি হলো? আসছে। আচ্ছা আমি এখান থেকে এতটুকু কেটে নিচ্ছি। নতুন আরেকটা জিনিস শিখে ম্যাডাম, স্নিপিং টুল দিয়ে কেটে নেন ম্যাডাম, স্নাইপিং টুল স্নিপিং টুলটাই চলে আসছে। দেখি তো, কন্ট্রোল ভি পেস্ট করি, চলে আসছে, কন্ট্রোল ভি, এটাকে সেট করে বসাই এতটুকু। আচ্ছা আবির যেটা বলেছে এটা হচ্ছে শর্টকাট বলেছে, উইন্ডোজ শিফট এস দিয়ে, মানে স্নিপিং টুলের এস দিয়ে সে শর্টকাটে নিয়ে এসে এইভাবে আমরা কি করব, প্রত্যেকটা ইমেজ কেটে কেটে এনে বসাবো, বসিয়ে সিলেক্ট করব, আবার যাই আবার ইমেজটাকে কাটবো। এখন আমি কতটুকু কেটেছিলাম ভুলে গিয়েছি, কি হবে আবির?
পারফেক্টলি যে ওই জায়গায় হ্যাঁ বলেন ফুল উইন্ডো নিতে পারবে না আপনি হ্যাঁ মানে ফুল উইন্ডোটা মেবি আপনি নিতে পারবেন ওপর থেকে নিতে করতে একটা নিতে পারবো দেখি তো উইন্ডোজ শিফট এস ওকে ট্রাই করি দেখি পারি কিনা তাহলে তো ভালো চলে আসলে তো ভালো আমার আর কোনো কিছু এক্সটেনশন প্রয়োজন নেই না আমারটা তো যাচ্ছে না যায় না তো যতটুকু দেখাবে শুধু অতটুকু আপনি নিতে পারবেন এটা এক্সেস দিতে পারবেন আচ্ছা আপনাদের জন্য সুখবর না দুঃখের খবর যাই হোক আমরা কিছু এক্সটেনশন ইউজ করতে পারি 1 মিনিট আমি একটু এগুলোকে ডিলিট করে দিয়ে আসি আল্লাহ জানে এখন আবার আমাকে করতে দিবে কিনা ওকে আছে ঠিক আছে ডিলিট তো আমাদের জানা আছে আমি ক্রোম এক্সটেনশনে চলে যাই অথবা লিখি এখানে যাই যে আমি দুইটা ইউজ করি একটা হচ্ছে অসাম স্ক্রিনশট আর একটা করি নিম্বাস স্ক্রিনশট তো ফার্স্টে নিম্বাসটা দেখাই NIMBUS নিম্বাস এক্সটেনশন EXTENSION নিম্বাস এক্সটেনশন ক্লিক করলাম এই যে ফার্স্টে যেটা আছে নিম্বাস স্ক্রিনশট অ্যান্ড স্ক্রিন ভিডিও রেকর্ডার এটাকে ওপেন করি অন করার পর এইরকম একটা অপশন চলে আসবে চলে আসার পর এখানে অ্যাড টু ক্রোম লেখা আছে অ্যাড টু ক্রোমে ক্লিক করি যে আমরা যে কোনো ইমেজকে সেভ টু ইমেজ বা কপি ইমেজ করতে পারি বাট কোনো সচল ওয়েবসাইট লাইভ ওয়েবসাইটকে কিভাবে ক্যাপচার করব এই স্ক্রিনশটগুলো দিয়ে অ্যাড টু ক্রোমে ক্লিক করার পর এক্সটেনশন অ্যাড করতে বলবে অ্যাড এক্সটেনশন এখানে ডাউনলোড হবে এই যে ডাউনলোড হচ্ছে আচ্ছা ডাউনলোড হতে হতে আমাকে 2 মিনিটের ব্রেক দিবেন আপনারা আপনারা জাস্ট 2 মিনিটের একটু ব্রেক নিন 5 মিনিট দেন না 5 মিনিট লাগবে না এটা 5 মিনিট দেন এটা ডাউনলোড হয়ে যাবে 2 মিনিটের মধ্যে আমি একটু ব্রেক নিয়ে আসি কি ব্যাপার এটা আছে না কেন সাইকুল ভাই হ্যালো কি ব্যাপার আমার পিছে কি হলো ভিডিও অফ করতে পারছি না আচ্ছা সমস্যা নেই ভিডিও অফ না করতে পারলে কোনো ভিডিও অনেক থাক তুমি দেখো আসি আমি একটু বলে আসি আপনারা থাকেন সাইকুল ভাই আপনি কি আছেন
ভাই সবাই ঘুমিয়ে গেলেন সবাই ঘুমিয়ে গেছে ডাউনলোড হয়ে গিয়েছে? আজকে সারাদিনে সকাল থেকে গতকালকে একবার কি করেছি, সব আনইনস্টল করেছি। করার পরে আবার আজকে সকাল থেকে এই পর্যন্ত 4 বার ইনস্টল করা হলো, 4 বার ডাউনলোড করা হচ্ছে, তো এই জন্য মনে হয় একটু হ্যাং হয়ে যাচ্ছে। নিম্বাস না, আর অনেক আনইনস্টল করার দরকার কি ম্যাডাম, শুধু এগুলো নাম দেখাই দিলেই হবে। অনেকেই আছে যে একটু দেখা দেন বা কিভাবে করব। ইনস্টল করা তো ইজি, এটা পারবে, ট্রাই করতে হবে, সবকিছু ধরে খাওয়াই দিতে হবে। আচ্ছা যাই বাদ দেন। তো আমার নিম্বাসটা এখানে কি হয়ে গেল, অ্যাড হয়ে গেল। এটা আপাতত বাদ দিই। তো এটা যখন অ্যাড করলাম, এই যে দেখেন অটোমেটিক্যালি আমার এখানে কি হয়ে গিয়েছে, অ্যাড হয়ে গিয়েছে এই যে নিম্বাসের এটা। তো আমি আমার এই অপশনটাতে চলে যাই, ওয়েবসাইটে চলে যাওয়ার পর নিম্বাসটাকে ক্লিক করি, অ্যাক্টিভ করি। হ্যাঁ বলেন সাথে বলেন। এখানে কি আছে, ভিজিবল পার্ট অফ পেজ, ক্যাপচার ফ্রেগমেন্ট অনুযায়ী ক্যাপচার করা যায়, সিলেক্টেড এরিয়া, যে যতটুকু আপনি যতটুকু জায়গা সিলেক্ট করে দিবেন অতটুকু জায়গা ক্যাপচার হবে, সিলেক্টেড অ্যান্ড স্ক্রল, সিলেক্ট করে আপনি স্ক্রল করে ছাড়তে পারবেন, ইন্টায়ার পেজ মানে টোটাল ওয়েব পেজটা যতটুকু আছে অতটুকু হবে, এরকম অনেকগুলো অপশন থাকে। তো আমার দরকার ইন্টায়ার পেজ, আমি ইন্টায়ার পেজে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে দেখেন এই যে ক্যাপচারিং হচ্ছে, আর অটোমেটিক্যালি আমি কিন্তু ধরিনি, অটোমেটিক্যালি এটা কি করে নিচ্ছে, ক্যাপচার করে নিচ্ছে। কমপ্লিট। এই যে সম্পূর্ণটুকু চলে এসেছে, কমপ্লিট। এরপর এটাকে আমি কি করব, ডান করার পরে এটা সেভ হয়ে যাবে। ইমেজটা চলে এসেছে, আমি রাইট বাটনে ক্লিক করে কপি করতে পারি অথবা সেভ ইমেজেস, যেটা আপনার ভালো লাগে সেভ করেন। আমি কপি করে নিয়ে চলে যাই ফটোশপে, এটাকে ডিলিট করে দিই, এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি। ইমেজটা চলে এসেছে, কন্ট্রোল টি, দেখেন কত বড় ইমেজ ওয়েবসাইটটা। এটাকে একদম কাছাকাছি নিয়ে ঠিক করি, অ্যাডজাস্টমেন্ট। হাইট নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই, কারণ আমরা যখন কাজ করব তখন অটোমেটিক্যালি কি করব, হাইটটা বাড়াতে পারবো। কাজ করার সময় দেখব যে এক ধাপ করে কিভাবে হাইট বাড়ানো যায়। এটা সেট করলাম। এখন আমার অলরেডি ইমেজটা চলে এসেছে, টোটাল ইমেজ আরও বড় কিন্তু নিচ পর্যন্ত আছে। এটাকে আমি লক করে রাখবো, লক করে এখন আমি কি করব, কাজ করব। তো এইভাবে আমি যে কোনো ওয়েবসাইটকে কপি করে নিয়ে এসে কাজগুলো কি করতে পারি, খুব সহজেই করতে পারি, তাই তো? নিম্বাসটাতে কারো কোনো প্রবলেম আর?
ওয়েলকাম ব্যাক। আশরাফুর প্রেজেন্ট এখনো হয়নি, প্রেজেন্ট কি দিয়ে দেবো? ঠিক আছে। 54 ব্যাচ। সাদিয়া, জাহিরুল, ফারজানা মিশু, সাবিকুল নাহার, শারমিন রহমানা, বেলাল হাওলাদার আছেন? ওমর ফারুক, বাবু, আশরাফুর, পাভেল রহমান, সালাউদ্দিন, আকাশ চন্দ্র দাস। আকাশ গতকালকে ক্লাস করিনি কেন আকাশ? গতকালকে তো শুরু হচ্ছিল, মানে গতকালকের আগের দিন বৃহস্পতিবারে। মনে নেই মানে কি? সপ্তাহে 6 দিন ক্লাস মনে নেই আপনার? হ্যাঁ ম্যাম ওটা মনে আছে। তাহলে থার্সডেতে ক্লাস করিনি কেন? ওটা ম্যাম পরে বলি তাহলে। আচ্ছা ওকে। ওকে। মাহাদি হাসান মুফতি, মুফতি। আচ্ছা এই মুফতির সাথে কেউ একজন কন্ট্যাক্ট করেন তো, ওকে তো ইস্যু নক করে পাওয়া যাচ্ছে না, ওর সাথে কারো কন্ট্যাক্ট আছে? মুফতির সাথে আবির। ম্যাম ওই যখন ওই ফার্স্ট ডে ক্লাস মিস করা শুরু হয়েছে তখন আমাকে নক দিছিল, তখন আমি বলেছিল যে খবর হয় না উনি কি ক্লাস জানেন। এখন কি সে ক্লাস করবে না বা কি ইস্যুটা কি শেয়ার করেছেন? এইটা তো ম্যাম কনফার্ম করেছে, মানে উনি একদিন আস্ক করেছিল আপনাকে যে আমরা কি কি কাজ শিখবো, এর বাইরে আর কিছু শিখবো নাকি, তো তার মনে হয় ওটা সম্পর্কে আইডিয়া আছে। ক্লাস করবেন এই করবেন অ্যাটলিস্ট তো জানানো দরকার যে এইভাবে যে আমি ওনার সাথে কথা বলার চেষ্টা করব। আচ্ছা ওকে, দেখেন তো একটু করে। নিগার, আয়ু। আচ্ছা ম্যাডাম, নিগার। 54 ব্যাচের কেউ বাকি আছেন? না 54 ব্যাচে সবাই আছেন, শুধুমাত্র মুফতি বাদে। মুফতি আসলে তো সবাই প্রেজেন্ট হতো। 53 ব্যাচের কেউ আছেন? শাওন পাটোয়ারি, মাহমুদুল হাসান, এই ছেলেটা তো ক্লাসই করবে না, একে কি করি? একে এগুলো জন্য রেখে দিতে হবে। নয়নচন্দ্র, ফয়সাল আবিদ মিরাজ, আহসান হাবিব, একজন রেগুলার স্টুডেন্ট, সে আজকে কেন মিস করলো? মেহবুব। 52 ব্যাচের কেউ আছেন? শিবলি, পাভেল খান, নাসরাত। আর কারো প্রেজেন্ট বাকি? ফিফটি 51 ব্যাচের ম্যাডাম আছি। আপনার জবের কি খবর? সকালে ক্লাস করতে কি এখন প্রবলেম হচ্ছে মাহবুব? জি এখন একটু আর কয়েকদিন যাবে ম্যাডাম, এর পরে ঈদের বন্ধ নিয়ে নিব। আচ্ছা ঠিক আছে। আজমান আরিফিন আছেন?
ঠিক আছে, আর কারো প্রেজেন্ট বাকি? ম্যাডাম আমাদের এখানে ঈদের বন্ধ কবে হবে, আবার ঈদের পরে কয়দিন পরে খুলবে এটা কি বলবো? ক্লাস শুরুতে অলরেডি বলা হয়েছে, তারপরে ছোট্ট করে বলে দিচ্ছি ঈদের কোনো ছুটি নেই, অনলাইনে ক্লাস হচ্ছে, আমরা অনলাইনে ক্লাস করে যাব, ঈদের দিনও ক্লাস করব, সবাই মত দিয়েছে। তারপর আপনি যদি ছুটি চান, এটা হচ্ছে মেবি ঈদে হয়তো বা মাসের 24-25 তারিখে আমাদের কাছে আসবে, জানতে পারবো। খুব বেশি হলে আমরা 4 থেকে 5 দিনের ছুটি পাবো। 3 দিন ধরো বলছে, বাট 4 থেকে 5 দিনের ছুটি আসবে, হয়তো ঈদের আগে 2 দিন, ঈদের পরে 2 দিন, আমরা এখনো শিওর না, ঠিক আছে। জানাবো। চলুন। আচ্ছা, ওকে, চলেন এবার ক্লাসে চলে যাই। বাবু কিছু বলবেন? না ম্যাম ঠিক আছে। ঠিক আছে, তো এখানে যেটা নিয়ে আসলাম, এখন আমরা কি করতে পারি, এই লেয়ারটাকে লক করে রাখবো, যে আমার এই লেয়ারটাকে জাস্ট আমি কপি করে করে কি করব, কাজ করব। ফার্স্ট টাইম আমরা কপি করে করে কাজ করব। কেন করব? যে লেয়ারগুলো গুছাবো কিভাবে, এরপরে কোথায় কি হবে, এই মার্কগুলো কিভাবে দেবো, লগ ইন করবো, হোভার অ্যাড করবো, এই এক্সেট্রা এক্সেট্রা যে অপশনগুলো আছে, যাতে আমরা খুব সহজেই কাজটা কমপ্লিট করতে পারি। এই জন্য আমরা আগে ফার্স্টে কী করব, কপি করব। কপি করার পরে তারপরে গিয়ে হচ্ছে নিজেরা ট্রাই করব নতুন কিছু করার জন্য। যেটা আগামীকালকে ক্লাস করার সময় ইনশাল্লাহ পারবো। এখন আসেন, এখানে আমরা একটা এক্সটেনশন মাত্র অ্যাড করলাম, নিম্বাস। এরকম আরেকটা এক্সটেনশন আছে অসাম স্ক্রিনশট, আমার খুব ভালো লাগে, আমি এটা করি, মানে ইউজ করি অসাম স্ক্রিনশট। এই যে ফার্স্টেরটা সেম অ্যাজ গুগল ক্রোম এক্সটেনশন চলে আসবে, আমরা ওখান থেকে কি করব, নিম্বাসের মতো অ্যাড করে নিতে পারবো। নিম্বাস আর অসাম স্ক্রিনশট দুইটা সেম, একই, জাস্ট দুইটা হচ্ছে 2 রকম করে, একটার ভিউ একরকম আরেকটার ভিউ আরেক রকম, মানে দুইটা একটু আলাদা আলাদা ভিউ। অসাম স্ক্রিনশটের পরে আমরা কি দুটোই করব না, যখন একটা না, একটা করেন, আর দুইটা রাখলে রাখতে পারেন, আপনি এক্সটেনশন অ্যাড করে রাখবেন, বাট দুইটার কাজ সেম, একই কাজ। ওকে, তো এরপরে আসি আমরা ওটাকে কি বলে, বিজনেস কার্ড করার সময় গ্রাফিক রিভারে গিয়ে দেখেছিলাম যে বিজনেস কার্ডটা কোন ফন্টে হয়েছে আর ফন্টের নামটা কি ছিল, খুব সহজে সেটা কি করতে পারছি, জেনে যাচ্ছি যে ফন্টটা কি ইউজ করেছে, আবার ওখান থেকে সরাসরি সেটাকে কি করতে পারি, ডাউনলোড করে নিতে পারি। দেখেছিলাম এরকম কিছু। তো এরকম একটা আছে, নাম হচ্ছে ফন্ট ফেস নিনজা এক্সটেনশন। এই যে এটা ফন্ট ফেস নিনজা এক্সটেনশন, এটা দিয়েও হবে কি, তো ওটা তো হচ্ছে আমরা একটা বিজনেস কার্ডে ওরা হচ্ছে যেটাতে কাজ করেছে সেই ফন্টটা কি ইউজ করেছে নামটা লিখে ডাউনলোড কিভাবে করবেন দিয়ে দিয়েছে। বাট আমরা যদি এরকম একটা ওয়েবসাইটে যাই, ওয়েবসাইটে তো আর দেওয়া থাকবে না যে ওরা এই ফন্টটা কোন ফন্ট ইউজ করেছে, বাট আমার পছন্দ হলো যে এখানে যেই ফন্টটা ইউজ করা হয়েছে সেই ফন্টটা খুব ভালো লাগলো। ইমেজ না, রিয়েল স্টিল ইমেজে হবে না, হবে হচ্ছে ওয়েবসাইটে যে ফন্টগুলো ইউজ করেছে, স্টিল ইমেজে এটা কাজ করবে না, এই ফন্টের উপরে কাজ করবে। ক্লিয়ার? যে এখানে যে ফন্টটাগুলো ইউজ করেছে আমার খুব ভালো লেগেছে। এটা তো বাংলার ক্ষেত্রে, মানে অন্য কোনো ওয়েবসাইট যদি হয় তখন আমরা এই ফন্ট ফেস নিনজা যেটা আছে এক্সটেনশন, এটা ইউজ করতে পারি। গুগল ক্রোম থেকে এক্সটেনশনটা অ্যাড করে নিতে পারবো, ফন্ট ফেস নিনজা চলে যায়। ফন্টস নিনজা কেন আসছে, ফন্টস ফেস নিনজা আসবে। আচ্ছা, আপাতত করে দেখাই। আমি অ্যাড টু ক্রোমে যখন ক্লিক করব,
ক্লিক করার সাথে সাথে এটা অ্যাড এক্সটেনশন এখানে ডাউনলোড হতে থাকবে। এখানে অ্যাড হয়ে যাবে। এই যে কোথায় গেল, এই যে অলরেডি অ্যাড হয়ে গিয়েছে দেখতে পাচ্ছি ফন্টস নিনজা। তো সাপোজ আমি কোনো ওয়েবসাইটে গেলাম, যাওয়ার পর এই ফন্টসটা উপরে কি করব, ক্লিক করব। ক্লিক করার পর এটা অ্যাক্টিভ হতে থাকবে। একটু ট্রাই করে অ্যাক্টিভ হবে এটা, সরি ওয়েট করি। অ্যাক্টিভ হওয়ার পর সে দেখাবে যে এখানে কোন ফন্ট ইউজ হয়েছে। এখানে সোলাইমান লিপি ফন্টটা বেশি ইউজ হয়েছে। আপনি যে ফন্টের উপরে যাবেন, কি বলেছি, স্টিল কোনো ইমেজে হবে না, ফন্টের উপরে যাবেন, সে ফন্টের নাম কি, কত পিটি বা কত পিক্সেল ইউজ করা হয়েছে, তার কালার কোড কি, কি কালার ইউজ করেছে, সবটুকু চলে আসবে। দেখেন যেটার উপরে যাচ্ছি ফন্টটা কি, কি কালার ইউজ হয়েছে, যেমন এটা একটু অ্যাশ কালার, ওই যে পাশে কোড চলে আসছে, কোডটা তখন আমরা কপি করে কি করতে পারবো, ইউজ করতে পারবো। প্রত্যেকটা জিনিসের উপরে যান, কোন ফন্ট ইউজ হয়েছে, কি কালার, সব এখানে চলে আসবে। দেখি তো এটা তো হয় কি না, এটা তো হবে না মনে হয়, কারণ এটা তো ওয়েবসাইট না। আসেনি, সরি। সো এটা কাজ করছে না। তো আপনি যে কোনো ওয়েবসাইটে যান, ওই যে কি যেন নাম ছিল, নাম বললেন, ইয়োলো, চলে যাই ইয়োলোতে। সবাই আছেন নাকি ঘুমিয়ে পড়েছেন? ওকে, ফন্ট নিনজাটা আবার অ্যাক্টিভ করি। বৃষ্টি হচ্ছে, ঘুম আসছে। আচ্ছা ক্লাস শেষ হোক তারপরে কাজ করি। ফন্ট নিনজা অ্যাক্টিভ হচ্ছে। এই যে নতুন একটা ফন্ট এসেছে, অনেকগুলো ফন্ট এখানে ইউজ হয়েছে, অ্যারিমো, পপিন্স। ওকে দেখি ফন্টের উপরে চলে যাই, এগুলো হচ্ছে পপিন্স। কত পিক্সেল ইউজ করেছে সব সে শো করছে। এই ফন্টটা কি, এটাও পপিন্স। এটা কি ফন্ট, এটা একটা স্টিল ইমেজ ইউজ করেছে, স্টিল ইমেজ। ইমেজ হলে আপাতত হচ্ছে না। লেখার উপরে চলে আসি, লেখার উপরে চলে আসলে সে শো করবে আসলে এখানে কোন কোন ফন্টগুলো আছে। যেটা হচ্ছে অ্যারিমো, আমরা তখন ওই ফন্টটা কি করতে পারবো, সিলেক্ট করতে পারবো, এবং গুগল থেকে পরে কি করে নিতে পারবো, ডাউনলোড করে নিতে পারবো। এই যে দেখেন এখানে যদি ইনস্টলে যায় ক্লিক করি, অ্যারিমোটা এখানে ইনস্টলে ক্লিক করার সাথে সাথে এই ফন্টটা ডাউনলোড হবে। তারপরে পপিন্স এখানে যদি আমি ইনস্টলে ক্লিক করি তাহলে অটোমেটিক্যালি এই ফন্টটা কি হবে, ডাউনলোড হবে। ক্লিয়ার সবাই? এরপরে আসি আরেকটা। সাপোজ এখানে যে কালারটা ইউজ করেছে ওরা, কালারটা আপনার খুব পছন্দ হলো, তো এই কালারটা আসলে কি কালার আমার জানা নেই, বা আমি ঠিক কালার কোডটা পিক করতে পারছি না। এই কালার কোডটা কিভাবে পিক করব, লিখে সার্চ দেন কালার পিক আইড্রপার, COLOR, কালার PICK, কালার পিক আইড্রপার এক্সটেনশন। এই যে ফার্স্ট, হ্যাঁ এটা আপনি ইউজ করেন। আচ্ছা, কালার পিক আইড্রপার, এটা সিলেক্ট করি, সিলেক্ট করে এটাকে অ্যাড করে নিই। ওকে, যে অ্যাড টু ক্রোম ক্লিক করি, অ্যাড এক্সটেনশন, একটু ওয়েট করি, এখানে ডাউনলোড হচ্ছে, অটোমেটিক্যালি এখানে এক্সটেনশন অ্যাড হয়ে যাবে।
ওকে, টার্ন অন সিঙ্ক। কালার পিকারটাকে আমি পিন করে নিই, এই যে এটা চলে আসলো। তখন আমি কি করতে পারবো, সাপোজ আবার ইয়েলোতে চলে যাই, আপনার কোনো একটা কালার পছন্দ হলো, আপনি এই কালারটাকে ক্লিক করেন, অ্যাক্টিভ হয়ে যাবে, যে এই জিনিসটা অ্যাক্টিভ হয়েছে। তখন এই যে এখানে হচ্ছে কালার কোডটা শো করবে, 8GB মোড কী আছে, এইটা কী আছে সব আসবে, আর এটা শো করবে এইভাবে। দেখেন আপনি যখন যে কালারের উপরে যাচ্ছেন তখন সেই কালার কোডটা চলে আসছে। আপনি হচ্ছে এটাকে কি করতে পারবেন, অনেকের এই কোডটা কপি করার অপশন থাকবে, আমারটা কপি হচ্ছে না। আবির, আপনারটা কি কপি হয়? সফটওয়্যার নামে তাই নাকি? দেখি তো, আমি তো এক্সটেনশন ইউজ করি, বাট আমার হচ্ছে ই করে যেতে হয়, কি বলে এটাকে, মুখস্থ করে রাখতে হয়। কালার পিক আই ড্রপার। কালার পিক আই ড্রপারটা বুঝতে পেরেছি সবাই? আচ্ছা, এরপরেরটা আসি। এরপরে এখানে হচ্ছে লিখে সার্চ দেন ইকো ফন্ট, ICO, ইকো FONT, ইকো ফন্ট ফ্রি ডাউনলোড। এটা ফ্রি ডাউনলোড করে রাখেন। এই ইকো ফন্টটা কি জন্য ডাউনলোড করব আমরা, এই যে ফার্স্টে যেটা আছে এইটা, এই ফন্টটা ফ্রি ডাউনলোড করা যায়। এই ফন্টটা হচ্ছে আপনার সাপোজ আমরা যখন কোনো ফাইল ক্রিয়েট করব, এখানে মোটামুটি আমার এটার কাজ শেষ, যে আমরা যখন PhDতে ফাইলটা সেভ করব, সেই ফাইলের কি হয়, একটা সাইজ আছে। যে এখানে আসি, PhD কোনো ফাইল আছে, ডেস্কটপে যাই, ওকে দেখেন, যেমন এইটার যদি আমি দেখি, রাইট বাটনে ক্লিক করে প্রপার্টিসে যাই, এটার সাইজ কত, 23 MB হয়ে গিয়েছে। কারণ কি, এটার ভিতরে 51 ব্যাচের এই যে অনেকগুলো কাজ, যে বিভিন্ন শেপ নিয়েছি, টেক্সট করেছি, অনেক অনেক কাজ করেছি, এই ছোট্ট একটা কাজ করেছি, তাতেই আমার কত, প্রায় 60 MBর কাছাকাছি চলে এসেছে। তো আমি যখন ওয়েব টেমপ্লেটটা করবো, এটা কি অনেক বড় হয়ে যাবে, সাইজটা তো আরও বাড়বে, রাইট? তো এই যে যখন এই শেপগুলো, কারণ শেপগুলো যখন নিচ্ছি, এই যে শেপ, এই প্রত্যেকটা শেপ, এই আইকনগুলো যখন ইমেজ আকারে নিয়ে আসছি, এটার তো একটা সাইজ আছে, এই সাইজগুলো পরে এই শেপগুলো যখন ইউজ করছি, প্রত্যেকটা কি করে, একটা মিনিমাম অ্যামাউন্ট জায়গা নেয়। তো আমরা এই শেপগুলোকে টেক্সটে কনভার্ট করব। শেপগুলোকে টেক্সটে কনভার্ট করার জন্যই আমরা ইকো ফন্ট ইউজ করি। এখান থেকে এই যে ফার্স্টের ইকো ফন্ট ফ্রি আইকন ফন্ট অ্যান্ড এসভিজি আইকনস, এটা ডাউনলোড করে নেব। ডাউনলোড করলে এই যে এরকম একটা অপশন আসবে, আমি ডাউনলোড করে রেখেছিলাম ইকো ফন্ট, এটাকে ভাঙলে এই যে এরকম একটা অপশন আসবে, ফন্টসে চলে যাব, ফন্টস থেকে ইকো ফন্ট লেখা যেটা, এটাকে ইনস্টল করে নেব। ইনস্টল করা হয়ে গেলে আমি একটা ইকো ফন্টে চলে যাই, ভিতরে যাওয়ার পর এই যে অনেক অনেক আইকন চলে আসছে। সাপোজ আপনার এখন একটা আইকন প্রয়োজন, কারো কেউ একটা আইকনের নাম বলেন যে এই আইকনটা আমার প্রয়োজন। কি কি আইকন?
ফোন আইকন। ফোন আইকন দেখি তো এখানে সোশ্যাল কোথায় আছে? সোশ্যাল না, মোবাইলের মধ্যে যাই। এই যে ফোন আইকন এসেছে, টাচ ফোন আছে, ল্যান্ড ফোন কি আছে দেখতে পাচ্ছেন কেউ? আচ্ছা যাই হোক, আমি টাচ ফোনটা ইউজ করি। এটা আমি এখানে আসবো, এসে এটাকে মোবাইলের বলে সরি মাউসের লেফট বাটনে চেপে ধরে ড্র্যাগ করবো, এই যেভাবে ড্র্যাগ করব। ড্র্যাগ করার সাথে সাথে এটা সিলেকশন হয়ে যাবে। Ctrl+C কপি করলাম। আপনি চাইলে এসভিজিতে ডাউনলোডও করতে পারেন, মানে ইলাস্ট্রেটরে নিয়ে এই করবেন। আমি এটাকে কপি করে নিয়ে ফটোশপে চলে যাই, যাওয়ার পর টাইপ টুলে যাব, তারপর টেক্সটে লিখবো Ctrl+V, এরকম একটা আসবে। এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর ফন্টটাকে জাস্ট চেঞ্জ করে দেন, ইকো ফন্ট, ICO, ইকো ফন্ট। এই যে ইকো ফন্ট রেগুলার ক্লিক করি, ইন্টারে প্রেস করি, ফোনের আইকনটা চলে এসেছে। আমার রেজুলেশন এখানে কম 72, তাই এরকম ফেটে ফেটে যাচ্ছে। তো এটা এখন কি হিসেবে কাজ করছে? আমার ফন্ট হিসেবে কাজ করছে। যদি আমি এটা শেপ ক্রিয়েট করে অথবা ইমেজ নিয়ে আসতাম, এটা যতটুকু না আমার ইমেজ সাইজটা বাড়াচ্ছে, মানে আমার ডকুমেন্টের সাইজ বাড়াচ্ছে, আমি যদি শেপ ক্রিয়েট করে এখানে কাজ করতাম, অথবা যেখান থেকে কাস্টম শেপে গিয়েও তো আমি ফোন নিতে পারি, রাইট? এই শেপগুলো হচ্ছে মোটামুটি অনেকখানি জায়গা কি করে নষ্ট করে। এই শেপগুলো অনেকখানি জায়গা আপনার নষ্ট করবে। সো আমরা তখন কি করব, ইকো ফন্ট থেকে এটা যদি ফন্ট হিসেবে নিয়ে আসি, টেক্সট কিন্তু অত জায়গা নষ্ট করবে না। বিষয়টা ক্লিয়ার সবার? এখান থেকে জাস্ট কপি করব। সাপোজ যে ওয়াইফাই, আপনি চাইলে এটা কি নিয়ে আসতে পারেন, ইমেজ নিয়ে আসতে পারেন, বাট আপনার ডিজাইন অনেক ভারী হয়ে যাবে। আর বেশি ভারী হয়ে গেলে তখন প্রবলেম, যে ডেভেলপার যে তার প্রবলেম হবে। সো একটু সাবধানে থাকতে হবে। Ctrl+C দিয়ে কপি করে আমি এখানে যাই, আবার সেম টাইপ টুল সিলেক্ট করি, এটাকে পেস্ট করি, ইকো ফন্ট এখানে সিলেক্ট করাই আছে। এটা এখন কোনো শেপ টুল না, এটা এখন কি হয়ে গেল, ফন্ট হয়ে গেল। আপাতত আমরা আজকে এতটুকুই এর বেশি আর কিছু দেখবো না। আগামীকালকে ইনশাল্লাহ আরও কিছু টুকিটাকি জিনিস আছে, ওইটা দেখে হচ্ছে কাজ করব। একটা ওয়েবসাইট বানানোর ট্রাই করব, 1 পেজ ওয়েবসাইট বানাবো, আর আপনাদের হোমওয়ার্ক থাকবে মাল্টিপল পেজের ওয়েবসাইট বানানো। আজকে যা যা দেখলাম এর মধ্যে কারো কোনো প্রবলেম? কোনো প্রবলেম নেই। চলেন একটু মজার জিনিস দেখে আসি। গ্রাফিক রিভারে চলে যাই। গ্রাফিক রিভারের আগে এখানে লিখি STATIC, স্ট্যাটিক ওয়েব টেমপ্লেট প্রাইস ইন ফাইবার। দেখি তো ফাইবারে কত নেয়। ওয়েবসাইট আসছে কেন, আমি তো ওয়েব টেমপ্লেট বলছি। সবার প্রেজেন্ট হয়েছে? কেউ বাকি আছেন? আচ্ছা, আমাকে জয়েন করতে বলছে, আমি তো এখন জয়েন করবো না। এখানে দেখেন $50 আছে, $15 আছে, $390, $5 থেকে শুরু করে আছে, মানে নর্মাল আর কি। যে এটা কিন্তু কি ডেভেলপ করবো, ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট আছে। ওকে না, আমি হচ্ছে ওয়েব
UI UX in XD PhD AI ডিজাইন করে দিবে $15, $5 থেকে সে শুরু করেছে, তার মানে নতুন স্টার্টিং এট $5। মানে ডিজাইন দেখতে পাচ্ছেন যে সে আসলে কত, এগুলো কিন্তু এককালীন, যে একবার ডিজাইন করে দিবে একবার এককালীন পাবে। তো ভিত্তিক আর কি যে কত পেজের হবে কেমন হবে সেটার উপর ডিপেন্ড করে তারা হচ্ছে একটা বাজেট নেয় যে এত বাজেটের হবে। আচ্ছা 390 যেটা ছিল সেটা কি মোটামুটি অনেক হাই মনে হয়, দেখি তো। এটা হচ্ছে ওয়েবসাইট ডিজাইন করবে, রেসপন্সিভ ওয়েবসাইট, সরি আমি চাচ্ছি কি ওয়েব টেমপ্লেট। ব্যানার অ্যাডস, যে এখানে এসে কোনটা কত টাকা তারা দিচ্ছে এগুলো কিন্তু আমরা কি করতে পারি, দেখতে পারি যে আসলে কেমন সে ওয়েব টেমপ্লেট ডিজাইন করছে। আই উইল ডু আই ক্যাচিং UI অ্যান্ড UX ডিজাইন ফর ওয়েবসাইট $20। আই উইল ডিজাইন প্রফেশনাল ওয়েবসাইট ডিজাইন। আরে ভাই আমি তো ওয়েবসাইট চাচ্ছি না, UI ডিজাইন চাচ্ছি। 130, $20 থেকে শুরু, 350। আচ্ছা তো এগুলো হচ্ছে কি এককালীন, মানে আপনি এখন ডিজাইন করে দিবেন এখনই সে পেমেন্ট করবে। আর আমরা একটু এইখানে চলে যাই গ্রাফিক রিভারে। এখানে আসার পর এইখানে হবে কি যে আপনি যদি একটা কাজ অ্যাপ্রুভ করাতে পারেন বছরের পর বছর এখান থেকে টাকা আসতে থাকবে, মানে ডলার আসতে থাকবে। আমরা যেহেতু কি করব, ওয়েব থিমস অ্যান্ড ডেভেলপ টেমপ্লেট এখানে চলে যাই। যাওয়ার পরে আমরা এটা কোথায় করে যাব, UI টেমপ্লেট এখানে যাব। দেখেন ফিগমা, অ্যাডোবি XD, ফটোশপ, স্কেচ এগুলো দিয়ে কিন্তু করা যায়। আমরা ফটোশপ দিয়ে করি তাই ফটোশপে ক্লিক করি, দেখি আর কি অন্যান্যরা কী কাজ করেছে কেমন বা কী দিচ্ছে। আমরা যদি ভবিষ্যতে এরকম এই মার্কেট প্লেসটাতে অ্যাপ্রুভ করাতে পারি আলহামদুলিল্লাহ। তো এখানে দেখেন এগুলো টপ লিস্টেডে আছে। এখানে হচ্ছে এটা যদি দেখি না, এটা দরকার নেই, এটা অনেক হাই লেভেল। $9 এটা দেখি, চলে যাই এটার ভিতরে গেলাম। যাওয়ার পর সে এটা $9 ডিজাইন করে দিবে একটা মাল্টিপারপাস PhD টেমপ্লেট, ওয়ার্ডপ্রেস অ্যাভেলেবল, HTML ভার্সন। সে অনেক কিছু আর কি এখানে দিচ্ছে, 3 স্টার সার্ভিস, সাইন আপ, রেজিস্টার, মানে কী কী থাকবে, ক্যারিয়ার, জব সিগন্যাল, মানে তার পেজটাতে আপনি এই জিনিসগুলো অ্যাড করতে পারবেন। কী কী আছে, গ্রিড স্ট্যান্ডার্ড, গ্রিড গ্যালারি, সরি 4 ভার্সন অফ প্রজেক্ট ডিটেলস, 4 ভার্সনে দিয়েছে, মানে ডেস্কটপ, ল্যাপটপ, ট্যাব আর মোবাইল। ফুল ওয়াইড স্ট্যান্ডার্ড করা আছে। আরও যে সে যা যা দিয়েছে সে উল্লেখ করে দিয়েছে। এখন এখানে আসে, আমরা আসলে এখানে এসেছি কী জন্য, এই অ্যামাউন্টটা দেখার জন্য। সেটা কত ডলারে সেল করছে, $9। $9 অলরেডি তার 70 সেল হয়ে গিয়েছে। এটা কবে সে লাস্ট আপডেট করেছে, এটা সে ক্রিয়েট করেছে 2019 সালের নভেম্বরের 19 তারিখে। তাহলে কতদিন হলো, ডিসেম্বর, আর এখানে ধরেন 6 মাস, 7 মাস হলো। 7 মাসে সে কত ডলার পেলো একটু হিসাব করি তো আমরা। এগুলো মাঝে মাঝে হিসাব করবেন, মজা লাগে যে হ্যাঁ $9 করে 70 বার সেল হয়েছে, তাহলে 70 বার সেল হয়েছে ইন্টু 9, 630। যদি আমি 80 টাকা করেও পাই কত আসে, 50,400 টাকা। ধরেন একটা অ্যামাউন্ট গিয়েও যদি এখানে আমার ধরেন 40,000 টাকাও থাকে, যে থিম ফরেস্ট এটা কিনে একটা এজেন্সি চার্জ তো আছে, রেখে দিচ্ছে, বা ইনভার্টার মার্কেট রেখে দিচ্ছে, তারপরে কি এটা আস্তে আস্তে আসছে, সেল হতেই থাকবে। আপনার এখানে কোনো কষ্ট নেই, এখানে জাস্ট আপনি অ্যাপ্রুভ করাতে পারলে এটা সেল হবেই, মাস্ট বি সেল হতেই থাকবে। বাট এখানে একটু কাজ করতে হয়, ওই যে
মাহবুব স্যার ভালো বলতে পারবে যে এসিও মতো করতে হবে, যেটা মার্কেটিং করতে হবে। আদারওয়াইজ এটা যদি পিছনে পড়ে যায় তাহলে কিন্তু আর ক্লায়েন্টের কাছে আসবে না। সবসময় এটা মার্কেটিং করতে হবে যাতে সবসময় উপরে থাকে। ওই যে ট্যাগলাইনগুলো একটু অ্যাড করতে হবে, এক্সট্রা ট্যাগলাইন দিতে হবে, এইরকমটা আর কি। তো এই হচ্ছে কাহিনী। দেখেন মার্কেট প্লেস, আমি এখন বলবো freelancing.com আর ফাইবারে অ্যাকাউন্ট করেন। আগে যদি করা হয়ে থাকে তাহলে ওই অ্যাকাউন্ট যেই কম্পিউটারে করা ওইটাতে ট্রাই করেন না, আলাদা করে ট্রাই করেন অন্য একটা পিসিতে, এই আর কি। আর আরেকটা কথা বলেছে ওই দিন মিটিংয়ে যে পুরোনো অ্যাকাউন্টে যদি কাজ করে সেটা নাকি হবে না। আমি এটা একটু কনফার্ম হয়ে নিই, কনফার্ম হয়ে আপনাদেরকে জানাবো। সেটাই তো আমার কথা। এখন ধরেন পুরনো একটা অ্যাকাউন্ট আছে, এখন কি আবার নতুন করে কেউ একজন খুলবে? আমার একটা ভ্যালিড আইডি, ইমেল আইডি দিয়ে আমি ট্রাই করেছি, এটা তো 3-4 বছর আগের যদি হয় অপশন এইটাই। দেখি এটা কত পুরোনো আইডিতে 2-3টা কাজ করছে, এটাতে তো রিভিউ আছে। এন্ড এই যে একটা গিফট দিল, এটা ল্যাপটপের জন্য কি তার পোর্টফোলিও নষ্ট করে দিবে না? সেটাই। হ্যাঁ অবশ্যই। তো তার একটা ল্যাপটপ কয়দিন যাবে, কিন্তু তার এই পোর্টফোলিওটা তাকে সারাটা জীবন এখান থেকে আমি আজ থেকে 5 বছর পরেও যদি কাজ করি তাহলে আমার 3 বছর আগে যে খোলা এটা তো একটা রয়ে গেল। রাইট। হ্যাঁ, এগুলো তো দেখেই, ওটা প্রোফাইল দেখার সময় তো দেখে যে এটা কতদিন আগে নিউ সেলার নাকি। আচ্ছা দেখি এটা একটু, আমি ওই দিন আসলে এটা কেউ কথা বলেনি, আমি একটু শিওর হয়নি। একজন জিজ্ঞেস করেছিল, সে বললো স্যার যে বস যে উনি বললো না নিউ হতে হবে। তারপর আমি একটু শিওর হয়নি, দেখি বুঝায় বলার পর কি বলবেন যে অনেকে তো ইউটিউব ভিডিও দেখে অ্যাকাউন্ট করে ফেলছে। এখন একটা লোকে তো 2টা অ্যাকাউন্ট করতে পারবে না, সেক্ষেত্রে 2টাই ব্লক হয়ে যাবে না। হ্যাঁ ওর ব্লক তো হবে। তো আপনি একটা অ্যাকাউন্ট একই পিসিতে একই মেইল আইডি দিয়ে করতে গেলে তো ব্লক হবে, আপনি তো ব্যান হবেনই 100% শিওর। জি, এখন একটা অ্যাকাউন্ট থাকলে সে আরেকটা অ্যাকাউন্ট কিভাবে করবে?